সেই ৭১ মতো আরেকটি স্বাধীনতা আমাদের অর্জন করতে হবে। তা না হলে তোমাদের বিপ্লব ব্যর্থতাই পর্যবেসিত। হ্যালো দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসছি, যেখানে সাংবাদিক ইলিয়াস হুসাইন মেজর ডালিমকে নিয়ে এসেছেন, যেখানে খুব গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আলোচনা হতে যাচ্ছে। আশা করি আপনারা প্রথম থেকে শেষ অবধি থাকলে অবশ্যই খুব গুরুত্বপূর্ণ কিছু জানতে পারবেন। তাহলে চলুন দর্শক, আর দেরি না করে আমরা এখন লাইভে চলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনাদেরকে গতকালকে যেমনটি ঘোষণা দিয়েছিলাম, সেই ঘোষণায় আমি কারো নাম বলিনি আজকে কে লাইভে আসবে। তারপরেও আপনারা ফেসবুক, ইউটিউব যত জায়গায় আমি পোস্ট করেছি সব জায়গায় মনে করেছেন যে মেজর ডালিম নামে আমরা যাকে চিনি, লেফটেন্যান্ট কর্নেল ডালিম বীর উত্তম, তিনি আমাদের সাথে উপস্থিত আছেন। আমি এই আপনারা সারা দেশের মানুষ যে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন, আমি আপনাদের এই আগ্রহের সেই সময়টা আর বাড়াতে দিতে চাই না। আমাদের এই জাতির সূর্য সন্তান, যিনি আপনারা ২০২৪ সালের স্বাধীনতা দেখেছেন, ১৯৭৫ সালের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা এনে দিয়েছিলেন আপনারা যে মানুষটিকে দেখছেন, সেই মানুষটি জনাব মেজর ডালিম। আমি আপনাকে মেজর ডালিম বলেই চিনি, কারণ আপনার জীবনের সবচেয়ে যে পুণ্যের কাজটি করেছিলেন সেটা মেজর ডালিম হিসেবেই করেছিলেন, যে কারণে আপনাকে আমরা মেজর ডালিম হিসেবেই ডাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আপনি জাতিকে অ্যাড্রেস করতে পারেন। ধন্যবাদ ইলিয়াস। আজ অনেক বছর পর দেশবাসীকে আমার তরফ থেকে, বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আংশিক বিজয় অর্জন করেছেন, তাদেরকে আমি অভিনন্দন জানাই, সাথে লাল সালাম জানাচ্ছি। তবে বিপ্লব একটা সমাজে, যে কোনো রাষ্ট্রে একটি চলমান প্রক্রিয়া। সেই অর্থে তাদের বিজয় কিন্তু এখনো পুরোপুরিভাবে অর্জিত হয়নি। তার জন্য আরো সংগ্রামের প্রয়োজন। পুরোপুরিভাবে অর্জন করার পর তাদের এমন একটা অবস্থানে থাকতে হবে যেখান থেকে তারা নীতি নির্ধারণ করতে পারবে। তাদের যে ইচ্ছা, চাহিদা, প্রত্যাশা, যার সাথে জনগণের প্রত্যাশা চাহিদা মিল রয়েছে, সেটা বাস্তবায়ন করার দায়িত্বটাও কিন্তু তাদের নিজেদেরই করতে হবে। তাদের দায়িত্ব অন্য কোনো মানুষ এসে করে দেবে না। সে যত বড় স্কলারই হোক, যতগুলি মেডেলের অধিকারী হোক, আমার দীর্ঘ জীবনের অভিজ্ঞতা বলে যে বিপ্লবী যে লক্ষ্য থাকে, সেই লক্ষ্য একমাত্র বিপ্লবীরাই সাধন করতে পারে, অর্জন করতে পারে। সেজন্য তোমাদেরকে এখনই ঘুমিয়ে পড়ার সময় ঘুমিয়ে পড়লে চলবে না, সজাগ থাকতে হবে। আগামী দিনে যত কঠিন সংগ্রামই হোক, সেই সংগ্রামে আল্লাহর উপর ভরসা করে তোমাদের যুদ্ধে ময়দানে পাথরের মতো, ইস্পাতের মতো লৌহ কঠিন প্রত্যয় নিয়ে দাঁড়াতে হবে যে আমরা এই সংগ্রামে জিতবই, বিপ্লবকে সফল করব এবং জনগণ এবং তোমাদের যে আশা আকাঙ্ক্ষা, একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। এই ভারতীয় সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত, যার কবজায় আমরা প্রায় চলে গিয়েছি, সেই অবস্থান থেকে সেই ৭১ মতো আরেকটি স্বাধীনতা আমাদের অর্জন করতে হবে। তা না হলে তোমাদের বিপ্লব ব্যর্থতাই পর্যবেসিত। আমি এর বেশি কিছু আর বলতে চাই না। স্যার, সরাসরি মানুষ এই ৫০ বছর যে প্রশ্নটা আপনাকে করার জন্য অপেক্ষায় আছে, আমি মনে করি ৭৫ কেন হয়েছিল স্যার? ইলিয়াস, ৭৫-এ তোমার কি বয়স ছিল আমি জানি না, তবে আমার জন্ম হয় নাই স্যার। হ্যাঁ, তবে ৭৫-এ
যে মুজিব মুজিব 70-এর ইলেকশনের সময় 72-এর আগে মানে 71-এর মুক্তি সংগ্রাম শুরু হওয়ার আগে ছিল, তার চরিত্র ছিল এক ভিন্ন প্রকৃতি। তিনি বাঙালি জাতীয়তাবাদের সংগ্রামে যথেষ্ট অবদান রেখেছেন। কিন্তু স্বাধীনতা যখন পাকিস্তান আর্মি 25-26 রাতে মানে বাঙালিদের উপর, নিরীহ বাঙালিদের উপর শেখ সন্ত্রাসবাদ, অ্যাট্রোসিটি বলো, জেনোসাইড বলো চালালো, এবং যাতে লক্ষ লক্ষ হাজার হাজার শিশু, নারী, পুরুষ প্রাণ হারালো, ছাত্র জনতা কোনো কারণ ছাড়া। তারপর তখন সেই অবস্থায় আমাদের দেশের তথাকথিত বড় বড় জাতীয় নেতারা বিভিন্ন দলের, তাদেরকে কিন্তু কাউকে খুঁজে পাওয়া গেল না। তারা তখন তাদের নিজেদের জীবন বাঁচিয়ে যার যার মতো জায়গায় চলে গেলেন। মুজিব স্বয়ং পাকিস্তান আর্মির কাছে ধরা দিলেন এবং তাদের সাথে একটা বন্দোবস্ত করে তার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব আর্মির হাতে তুলে দিয়ে তিনি পাকিস্তানে পাড়ি জমান। ডাক্তার কামাল হোসেনের সঙ্গে, যিনি ছিল মেজর ভায়ার মিডিয়া বিটুইন মুজিব অ্যান্ড দি আর্মি জান্তা। তখন সেই দিশাহারা মানুষ বুঝতে পারছিল না বাংলাদেশে যে তারা কি করবে, তারা কোথায় যাবে, কিভাবে নিজের প্রাণ বাঁচাবে। সেই সময় চিটাগাঙ্গে থেকে ভেসে আসলো মেজর জিয়ার স্বাধীনতার ডাক। আমি তখন পাকিস্তানে চাকরিরত অবস্থা। সেই ডাকে দেশের লোক একটা আলোর রশ্মি দেখলো যে হ্যাঁ, আমাদেরকে এইভাবে মরণের হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে যুদ্ধ করতে হবে। সিম্পল ইজ দ্যাট। আর সমস্ত দেশে সর্বপরিসরে লোক বিদ্রোহ, সেই মুক্তিযুদ্ধ সংগ্রামে ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধ গড়ে তুলবে। আমরাও এখানে বসে থাকুন না, যারা পেরেছি, যাদের সাহস ছিল, যাদের দেশপ্রেম ছিল, যারা পাকিস্তানের আর্মি জান্তাদের নির্যাতন, নিষ্পেষণ, বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে জানা ছিল, তারাও সেই সংগ্রামে যোগ দেন। অনেকেই পালিয়ে এসে জীবনের ঝুঁকি নিয়ে। আমি ছিলাম তাদের মধ্যে সর্বপ্রথম গ্রুপ লিডার, যে আরো দুজন আমার সাথীকে নিয়ে আমি দেশের যুদ্ধে যোগ দিই। কোনো বিবেকবান বাঙালি তখন যারা পাকিস্তানে চাকরি করতেন, তাদের পক্ষে নিশ্চুপ বসে থাকা সম্ভব ছিল না। তবে এটাও ঠিক, অনেকেই ঠিক বুঝতে পারছিল না যে কি হচ্ছেটা কি। কোনো খবর নাই, চিঠিপত্রের আদান প্রদান নাই, কোন রকম সংযোগ নাই। বিদেশি মিডিয়া, ভয়েস অফ আমেরিকা, তারপরে বিবিসি, রেডিও অস্ট্রেলিয়া, রেডিও ইন্ডিয়া, এই সমস্ত ওখান থেকে যা কিছু জানা যাচ্ছিল ওটা সম্পূর্ণভাবে বিশ্বাসযোগ্য ছিল না। তারা তাদের মতো করে বলতে থাকে এবং আমরা শুনতে থাকি। তাই অনেকেই ঝুঁকি নিতে রাজি ছিলেন না। আর একটা সমস্যা ছিল, অনেকেই পরিবার সহকারে থাকতেন পশ্চিম পাকিস্তানে, কারণ বউ বাচ্চা নিয়ে তো আর পালিয়ে যাওয়া সম্ভব না সবার পক্ষে। কিন্তু আমি ছিলাম তখন ব্যাচেলার। আমার সাথে যে দুজন সাহসী সহযোদ্ধা চলে আসে আমার ডাকে, তারা ছিলেন কর্নেল নূর চৌধুরী, তখন অবশ্য লেফটেন্যান্ট নূর চৌধুরী, আর লেফটেন্যান্ট মতিউর রহমান, পরে দুজনই কর্নেল, এবং রাসুল একজন, মানে নূর, রাসুল। আমরা চলে আসি, এসে মুক্তিযুদ্ধে জয়েন করি। তো আমরা তিনজনই ছিলাম স্পেশালাইজড অফিসার। স্পেশালাইজড অফিসার বলতে বোঝা যায় যে যাদের কমান্ডো ট্রেনিং থাকে, স্পেশালাইজড ওয়ারফেয়ারের উপর জ্ঞান থাকে, এবং যাদের ইন্টেলিজেন্স অপারেশন কিভাবে বিশ্বজুড়ে চলে সে সম্পর্কে জ্ঞানে তারা অভিজ্ঞতা সঞ্চয় করেন বিভিন্ন কোর্সের মাধ্যমে। তা আমরা ছিলাম তিনজনই সেই ধরনের অফিসার। তাই আমরা জীবনের ঝুঁকি নিয়ে, আল্লাহর নাম নিয়ে
বেরিয়ে পড়ি এবং অতি সহজেই দিল্লি পর্যন্ত পৌঁছে যাই। এবং সেখানে আমাদেরকে রিসিভ করা হয় সাউথ ব্লকে, মানে প্রাইম মিনিস্টারের অফিসে, শ্রীমতী ইন্দিরা গান্ধী, র প্রধান, ফাউন্ডিং ফাদার জেনারেল উবান সিং, ডিপি ধর, মুখ্য সচিব প্রাইম মিনিস্টারের অ্যান্ড ইনচার্জ অফ বাংলাদেশ অ্যাফেয়ার, এনারা আমাদেরকে রিসিভ করে। তারপর অনেক আলাপ আলোচনা, কিছুদিন ট্রেনিং, ব্রিফিং, পরে আমাদেরকে মুজিবনগর সরকারের কাছে হ্যান্ড ওভার করে দেওয়া হয় এবং আমাদেরকে দিল্লি থেকে নিয়ে আসার জন্য জেনারেল উসমানী, কমান্ডার ইন চিফ মুক্তি ফৌজ, জনাব তাজউদ্দিন, প্রাইম মিনিস্টার অফ দি প্রভিশনাল গভর্নমেন্ট, 7 দফা চুক্তি করার পর, আর ফরেন মিনিস্টার খন্দকার মুশতাক আহমদ, যিনি আমার বাবার ক্লাসমেট, তারা আসেন দিল্লিতে, এসে তাদেরকে ফর্মালি আমাদেরকে হ্যান্ড ওভার করে দেওয়া হয়। তারপরে আমাদের 3 জনের মধ্যে 2 জনকে, আমাকে এবং মতিকে, অ্যাপয়েন্ট করা হয় অ্যাজ গেরিলা অ্যাডভাইজার টু দি সেক্টর কমান্ডার। মানে 11টা সেক্টরের মুক্তিযোদ্ধাদের রিক্রুট করা, তাদের ট্রেন করা, তাদেরকে ইন্ডাক্ট করা, অপারেশন করানো, সব দায়িত্ব পড়ে আমাদের 2 জনের উপর এবং আমরা এই 11টা সেক্টরকে ভাগ করে নিই। আর নূর বিং দি জুনিয়র মোস্ট, উসমানী সাহেব ওনাকে তার চিফ পার্সোনাল স্টাফ অফিসার হিসেবে মুজিবনগর সরকারের যে হেডকোয়ার্টার ছিল মুক্তিবাহিনী, সেখানে তার সাথে রাখেন। এবং শেষ পর্যায়ে কিছুদিনের জন্য নূর অনেকটা দৃঢ়তার সাথেই উসমানীর সাথে আলাপ করে সাউথ বেঙ্গলে চলে যায় এবং মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। সেও আঘাতপ্রাপ্ত, মানে সেও যুদ্ধে ইনজিওর্ড হয় একটা অপারেশনে, এবং তাকে বীর বিক্রম খেতাব দেওয়া হয়। আর আমি যুদ্ধের সময় 3-4 বার আহত হয়েছি, তার একটা নিদর্শন আমার দেখো, হাতের অবস্থা এখানে সেখানে সবকিছু অর্ধেক বোধ হয় আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড, রিক্রিয়েটেড, যেটাকে প্লাস্টিক সার্জারি বলা হয়। বাট দেন আই কন্টিনিউ। তারপর সেনাবাহিনী গঠন করা, বাংলাদেশ মিলিটারি একাডেমি স্থাপন করা, পিটি স্কুল মানে ফিজিক্যাল ট্রেনিং স্কুল স্থাপন করা, সিলেটে ওয়েপন অ্যান্ড প্র্যাকটিস শেখার স্কুল স্থাপন করা, সব দায়িত্ব আমরা পালন করি। এর সাথে সাথে চলে রিক্রুটমেন্ট ফর আর্মির যে 5টা ব্রিগেডের দায়িত্ব দিয়েছিল মুজিব, এই ব্রিগেড 5টা এবং বিমান বাহিনী, নৌবাহিনীর জন্য রিক্রুটমেন্টের ইনচার্জ ছিলেন ডেপুটি চিফ অফ স্টাফ জিয়াউর রহমান। যদিও তিনি সিনিয়র ছিলেন, তাকে তো বানায়নি চিফ, তাকে তো অ্যাজ এ কর্নেল বের করে দিতে চাইছিল, কিন্তু পারেনি, আমাদের জন্যই পারেনি। আচ্ছা, যাই হোক, ওনার স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পড়ে আমার উপর। আর আমি একাই আমার অন্যান্য সহযোদ্ধা কমান্ডারদের লিস্ট ওরা পাঠিয়ে যেত। আমি প্রায় 25,000 প্রাক্তন মুক্তিযোদ্ধা যারা আমাদের আন্ডারে চাকরি করেছে, মানে যুদ্ধ করেছে, তাদেরকে আমি আর্মিতে, এয়ারফোর্সে, মানে ডিফেন্স ফোর্সে, নেভি ইনক্লুডেড, নিয়োগ রিক্রুট করি। তারপর চাকরি করতে থাকি, চাকরি চলতে থাকে। এই হচ্ছে আমাদের স্বাধীনতা সংগ্রামের ছোট্ট সিনপসিস। বলো এরপর কি, আর কি জানতে চাও? দুঃখিত না, এরপরের যেই আমার মূল প্রশ্নটা ছিল যে কোন পরিস্থিতিতে 75-এর 15ই আগস্ট হলো? খুবই স্পর্শকাতর প্রশ্ন ইলিয়াস। নিজের বাদ্য নিজে বাজানো অনেক সময় ঠিক হয় না,
কিন্তু তুমি যখন প্রশ্ন করেই বসলে তখন স্যার আমি একটা ভাবে স্যার ছোট্ট একটা স্যার জবাব দেব। স্যার এই এই আমার আমার ইউটিউব চ্যানেলে আমি আজকে প্রায় 5 বছর হলো ভিডিও লাইভ করি, প্যাকেজ দেই। সো ফার আই রিমেম্বার আমার সবচেয়ে বেশি একসাথে ভিউয়ার্স ছিল সম্ভবত 20 বা 25,000। আমি মাত্র খেয়াল করলাম এই মুহূর্তে 1,70,000 মানুষ এট এ টাইমে ওয়াচিং আওয়ার ভিডিওস। এটা তো এই তোমার the credit goes to you. No, credit goes to you, man. Goes to you. Well, মানে I'm just মানে well যাকে হয় আল্লাহর ইচ্ছায় হয়। আমি একজন আমি না, আমি এইজন্যই বললাম যে আপনার নিজের ঢোল আপনি যেটা মানে বাজানোর কথা বলছেন, আপনি তো বাজান নাই, 50 বছর চুপ ছিলেন। যেই স্বাধীনতা আপনারা এনে দিয়ে গিয়েছেন, সেই স্বাধীনতা না আসলে তো আজকের শেখ হাসিনা যে অবস্থায় দেশকে নিয়ে গিয়েছিল, সেই 75 এর পরে আরো হয়তো 2-1 বছর লাগতো শেখ মুজিবের সেখানে নিয়ে যেতে। তো আমাদেরকে এই যে উদ্ধার করে দিয়ে গিয়েছেন, এই কৃতজ্ঞতা বোধটা বাঙালি জাতির নেই। যে কারণে আজকে মেজর শরীফুল হক ডালিম বাংলাদেশের মাটিতে নেই। অথচ আপনাদেরকে সর্বোচ্চ সম্মাননা দিয়ে আমাদের দেশে রাখা দরকার ছিল, সেই সম্মানটুকু আমরা দেখাতে পারি নাই বলেই মাঝে মধ্যেই আবার 2024 আসে। তো আপনি ওইটা নিয়ে আমার মনে হয় দেরি তো অবশ্যই হয়েছে, কিন্তু আমাদের জানা উচিত। এই জাতি প্রতিটা মানুষ জানতে চায় কি হয়েছিল 75-এর 15ই আগস্ট। প্রথম কথাটা হচ্ছে যে 15ই আগস্ট কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না। এটা সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায়। আমরা বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা অ্যাকচুয়ালি কাদের ইন্টারেস্টে হচ্ছে। এটা কি আমাদের ইন্টারেস্টে হচ্ছে যে আমরা আমাদের দেশ যুদ্ধ করে স্বাধীন করব, নাকি এটার পেছনে অন্য কোনো উদ্দেশ্য কাজ করছে? যখন 7 দফাতে চুক্তি করে নজরুল ইসলাম আর তাজউদ্দিনকে পারমিশন দেওয়া হলো টু এস্টাবলিশ প্রভিশনাল গভর্নমেন্ট ইন ক্যালকাটা, এই 7টা ক্লজ পড়ে সাইন করার পর, দস্তখত করার পরে নজরুল ইসলাম সাহেব ফিট হয়ে পড়ে গিয়েছিলেন যে এটা তো একদম একটা দাসখত যে আমরা ক্রমান্বয়ে ভারতের একটা করদ রাজ্য, তারপরে একটা অঙ্গরাজ্য হিসেবে অঙ্গরাজ্যে পরিণত হবে বাংলাদেশ, হবু বাংলাদেশ। আর ওই জয়েন্ট ডিক্লারেশন বিটুইন উসমানী অ্যান্ড জেনারেল মানেকশ জয়েন্ট কমান্ড স্টাবলিশ করার পর কথা ছিল যে জেনারেল উসমানী on behalf of Bangladesh government will invite General Manekshaw to come and be present as an auxiliary force commander, সহায়ক শক্তির কমান্ডিং চিফ হিসাবে in the Sunday ceremony, but the instrument will be signed by the Mufti Fauj commander in chief, who was General Usmani, Colonel Usmani. কিন্তু সেটা হতে দেওয়া হলো না। 16ই ডিসেম্বরে যে সারেন্ডার সেরেমনি হলো রেস কোর্সে, সেখানে পরিষ্কার বাংলাদেশের জনগণ দেখতে পেল যে পাকিস্তান আর্মি সারেন্ডার করছে ভারতীয় সেনাবাহিনীর কাছে, এবং সেখানে সাইন করছেন আরোরা ভারতীয় বাহিনীর পক্ষে, আর ওদিকে নিয়াজি পাকিস্তানি আর্মির পক্ষে। সেখানে মুক্তিযোদ্ধারা কোথায়? আমরা পড়ে থাকলাম ধারুদার হিসাবে ইন্ডিয়ান আর্মির রাস্তা পরিষ্কার করে দেওয়ার কাজে, বনে বাদারে। আমাদেরকে কোনো শহরগঞ্জে ঢোকার পারমিশন দিল না মুজিব সরকার, মানে তাজউদ্দিনের সরকার, আওয়ামী লীগ সরকার। সেই অবস্থায় কি প্রমাণিত, এটা এই ঘটনায় কি প্রমাণিত হলো? ইন্ডিয়া প্রমাণ করলো সারা বিশ্বে যে বাংলাদেশের জনগণ নিজেরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেনি। বাংলাদেশ নামক একটি রাষ্ট্র প্রিমেচুরলি জন্ম দেওয়া হয়েছে as an outcome of Indo-Pakistan war, যেখানে ইন্ডিয়া জিতেছে। এইটা হলো ইতিহাসের শুরু। তারপর মুজিবকে যখন ছাড়া হলো, সে তো কিছুই জানতো না যে দেশ স্বাধীন হয়েছে, কোনো মুক্তি ফৌজ বলে কিছু ছিল,
হাজার হাজার লোক দেশচ্যুত হয়েছে, প্রাণ হারিয়েছে, কি জানতো? সে তাকে যখন ছেড়ে দেওয়া হলো, তখন ইন্দিরা গান্ধী তাকে পাকিস্তানে ফোন করে বলল যে ফোন করলো মুজিব, ফোন করে বলল যে আমি দেশে ফিরে যাচ্ছি। তখন ইন্দিরা গান্ধী যাওয়ার আগে আপনার সাথে দেখা করে আমি আপনাকে কৃতজ্ঞতা জানতে চাই। তো তখন ইন্দিরা গান্ধী বলল, কৃতজ্ঞতা তো জানাবেন, আপনি ফোন না করলে আমি আপনাকে ফোন করতাম, আপনাকে ঢাকায় সরাসরি আপনি যাবেন না, আপনি নয়াদিল্লি হয়ে যেতাম। মুজিব সেটাই করলেন, তিনি চলে গেলেন নয়াদিল্লি, লন্ডন হয়ে। সেখানে কি হলো, যেই 7 দফা চুক্তিতে সাইন করার পর প্রবাসী সরকার গঠন করেছিল তাজউদ্দিন আর নজরুল ইসলাম, সেই আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করলো সারেন্ডারের পর ওই 7 দফা ভিত্তিতে। এবং সেই 7 দফাতে মুজিব স্বাক্ষর দেওয়ার পর ফিরে গিয়ে তিনি ক্ষমতা নিজে হাতে নিয়ে নিলেন। তাজউদ্দিনকে বললো, তাজউদ্দিন তুমি প্রাইম মিনিস্টার থাকবা না, আমি আর হমুদ প্রাইম মিনিস্টার। তারপর কি হলো, কোনো নির্বাচন নাই, কিছু নাই। ওই 70-এর নির্বাচনের সুবাদে তারা ইন্ডিয়ার 4 স্তম্ভ ডুপ্লিকেট বাংলাদেশে ইম্পোর্ট করে তার উপরে একটা সংগঠন বানানো, হুবহু এক। শুধু তাই না, রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে নিয়ে আমরা নাচানাচি করি এবং অনেকের মানে ভাসে যায়, আপ্লুত হয়ে যায় আবেগে, এই রবীন্দ্রনাথ ঠাকুর একজন ইন্ডিয়ান নাগরিক এবং ইন্ডিয়ার জাতীয় সঙ্গীতের রচয়িতা। আমাদের দেশে তার চেয়েও প্রতিভাবান কবি কাজী নজরুল ইসলাম উপস্থিত থাকা সত্ত্বেও আমরা সেই ভারতীয় নাগরিকের একটা গানকে আমাদের জাতির উপরে চাপিয়ে দেওয়া হলো জাতীয় সঙ্গীত। পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির আর দ্বিতীয়টা আছে বলে আমি মনে করি না। কেন কোনো বাংলাদেশে যদি নজরুল ইসলামকে আমরা জাতীয় কবি আখ্যা দিয়ে থাকি, তাহলে নজরুল ইসলামের গান কেন হলো না? বা অন্য কারো গান হতে পারতো জাতীয় সঙ্গীত। ভালো ভালো কবি সাহিত্যিক ছিলেন আমাদের দেশে, কিন্তু পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে বিদেশি এক নাগরিকে যে নাকি তার দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছে এবং আমাদের শুদ্ধ স্বাধীন বাংলাদেশে এসেও আমাদের জাতীয় সঙ্গীত রচনা করতে হবে। কি ধরনের কথা? দ্যাট মিনস ইউ হ্যাভ নাথিং ইন ইউর হ্যান্ড। তারপর মুজিবকে দিয়ে রক্ষী বাহিনী সৃষ্টি করলো ইন্ডিয়া। তারা বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল করে একটা নামে মাত্র সামরিক বাহিনী, হাতে লণ্ঠন, করে ঠনঠন, এই ধরনের একটা সেনাবাহিনী রাখবে। আর কারণ একটা সেনাবাহিনী তো রাখতেই হবে, কারণ যে কোনো জাতির মেরুদণ্ড হচ্ছে সেনাবাহিনী। ওই হাতে লণ্ঠন, করে ঠনঠন, আর আসলে তার চেয়ে অনেক শক্তিশালী একটা বাহিনী গঠন করলো ইন্ডিয়া। স্যার, ওই যে 7 দফাটা আমরা তো ইতিহাস পড়ে, আমরা তো আসলে সাক্ষী না, আমরা পড়ে মানুষকে জানানোর চেষ্টা করেছি। আপনার স্মরণ আছে 7 দফাটার কথা, কি কি ছিল ওই দফায়? যদি কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গা যদি মনে রাখেন। দেখো, আমি তো অ্যাকচুয়ালি 7 দফা একদম টোটো এগুলো আমার বইতে লেখা আছে। যারা এটা কেন জিজ্ঞেস করলাম স্যার, কারণ হচ্ছে মানে আপনি করতে পারবেন না স্যার, সেনাবাহিনী তো 7 দফা মানলে করতে পারবেন না স্যার। আমার পক্ষে হয়তো এখন রিকালেক্ট করা অফেন ডিফিকাল্ট, কারণ আমার মাথায় অনেক কিছু খেলা করে। দু একটা জিনিস বলছি, যেমন ধরো মুজিব এবং তার সরকারকে প্রোটেকশন দেওয়ার জন্য ইন্ডিয়ান আর্মি অবস্থান করবে বাংলাদেশ। বাংলাদেশের কোনো শক্তিশালী সামরিক বাহিনী গঠিত হবে না। বাংলাদেশের কোনো স্বাধীন বৈদেশিক নীতি থাকবে না। বাংলাদেশের শাসন ব্যবস্থা, আমলাতন্ত্র, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, শিল্প ব্যবস্থা, কৃষি ব্যবস্থা সবকিছুই চলবে ভারতীয় বিশেষজ্ঞদের ইচ্ছা মতো। তারা মুজিব বিরোধী
কোনো মানুষকে বাঁচিয়ে রাখা হবে না। তার জন্য যত লোক মারা দরকার মারা হবে, যত লোককে লুলা ল্যাংড়া করা হবে, চক্ষু তুলে নেওয়া হবে, মেয়েদের ইজ্জত লুণ্ঠন করা হবে, কোনো সমস্যা নেই। এইভাবে প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ায় 40,000-এরও বেশি লোক মারা গেছে, সেটা সবাই জানে, প্রতিপক্ষে আসছে। তারপর তোমার আমরা একটা করদ রাজ্যে পরিণত হয়ে গেলাম। কিন্তু সমস্যা দেখা দিল যে বাংলাদেশের মাটিতে যদি যে ইন্ডিয়ান সোলজাররা অবস্থান নেয়, তাহলে বিদেশ থেকে কোনো রকম কোনো দেশেই বাংলাদেশকে স্বীকৃতি দিতে রাজি না। কারণ পাকিস্তান ইতিমধ্যে সিকিউরিটি কাউন্সিল থেকে একটা আইন পাস করে নিল যে বাংলাদেশে কে নিয়ন্ত্রণ করতে ভারত তাদের সেনাবাহিনীর মাধ্যমে, মুজিব সরকারের মাধ্যমে। অতএব এটা একটা ডিসপিউটেড টেরিটরি, এটা একটা স্বাধীন দেশ নয়। তাই আপনারা স্বাধীন কিভাবে রিকগনাইজ করবেন মুজিবের সরকারকে? এরপর এই অবস্থায় ইন্দিরা গান্ধী পড়ল মুসিবত, তো আজ মুজিব সরকার। তখন ইন্ডিয়ান সরকার ডিসাইড করলো যে ঠিক আছে, আমাদের সোলজার আমরা ফেরত নিয়ে আসবো, তার পরিবর্তে আমরা জাতীয় রক্ষী বাহিনী বানিয়ে, তাই করা হলো। তো যে কাজটা ইন্ডিয়ান আর্মি করছিল সেটা পরে জাতীয় রক্ষী বাহিনী করলো। আর কি ধরনের অত্যাচার, অবিচার, কি ধরনের মানে হত্যাযজ্ঞ, গুম খুন এবং অনাচার অবিচার মুজিব সরকার করছিল, সেটা খতিয়ান তো তুমি আমাকে ভালো জানবে। অনেকে এই বিষয়ে লিখেছেন, সাহসী যারা তারা লিখে গেছেন, আমিও কিছুটা লিখেছি। সেখানেই শেষ হলো না। তারপর দেখা গেল যে সেই সূতিকাগার থেকে মুজিব কায়েম করলেন একদলীয় একনায়কত্ব, স্বৈরাচার শাসন, বাকশাল, এবং নিজেকে তিনি আজীবন রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দেবেন সিদ্ধান্ত না হলো। এই বাকশালের মেম্বার সবাই। সেই বাকশাল করার পর মুজিবের শক্তি বেড়ে গেল, তার নিষ্ঠুরতা এমন অসহনীয় পর্যায়ে চলে গেল, ইলিয়াস, লুটপাট, মার ধর, চোরাচালান, নকল টাকা ছাপানো ভারত থেকে, এই সমস্ত মানে একটা আমাদের মনে অস্তিত্বই এমন অবস্থায় গিয়ে থাকলো যে মানুষ একদিন মুজিবের জন্য দোয়া করেছিল যে আল্লাহ এই মুজিব আমাদের চোখের মনি, আমাদের বাঁচাবে, দেশকে স্বাধীন করবে, বাঙালিদের ন্যায্য অধিকার আদায় করবে। সেই মুজিবের জন্য লোকজন আল্লাহর কাছে দোয়া চাচ্ছিল যে আল্লাহ আমাদের আজাদ দাও, নমরুদের হাত থেকে আজাদ দাও, আমরা শেষ মরে যাচ্ছি, সব কোথাও কোনো কেউ নেই প্রতিবাদ করা। এটা তো আমরা যারা সেনাবাহিনীতে তখন ছিলাম, যারা দেশপ্রেমী যোদ্ধা, তারা ঠিক মেনে নিতে পারেনি। যেভাবে তারা মেনে নিতে পারেনি পাকিস্তানের জান্তাদের অবিচার এবং দুরাচার। এরই পরিপ্রেক্ষিতে তাদের নেতৃত্বে সংগঠিত হয় একটা সেনা বিপ্লব। অনেকে বলে মুজিবকে মারা হলো কেন? মুজিব তো মারা যায় নাই, মুজিব নিহত হয়েছে একটা সেনা অভ্যুত্থানে ঘটাকালে। সেনা অভ্যুত্থান তো আর খালিয়াতে মার্বেল খেলে না, ওখানে দুই পক্ষ থেকেই গোলাগুলি হয় এবং হতাহত হয় দুই পক্ষে। যেমন মুজিবের পক্ষের কিছু লোক মারা গেল, সেভাবে বিপ্লবীদের, সেনা অভ্যুত্থানকারী বিপ্লবীদের তরফ থেকে কিছু লোক প্রাণ হারায়। এটাই বাস্তবতা। কিন্তু তারা বিজয়ী হয়ে গেল, বিপ্লবীরা বিজয়ী হলো, তারা ক্ষমতা তাদের নিজের হাতে নিয়ে নিল। স্বতঃস্ফূর্ত ভাবে ইলিয়াস, ঘোষণাটা অবশ্য আমি দিয়েছিলাম, স্বতঃস্ফূর্ত ভাবে মুজিবের সেই মৃত্যুর খবর জানার পর আর বাকশালের পতনের খবর জানার পর লাখো লাখো লোক, মানে দেশের রাস্তা ঘাট, গঞ্জ, শহর, বন্দর, নগর, গ্রাম, সবাই আনন্দ মিছিল বের করলো। আমরা তো এই সমস্ত লোকজনকে
ডাকে নিয়ে আসেনি, স্বতঃস্ফূর্তভাবে লোকজন এসেছে। আর যে সমস্ত রাজনৈতিক নেতা বা দলগুলো আন্ডারগ্রাউন্ড ছিল তারাও জনসমর্থন নিয়ে রাস্তায় চলে আসে। এইভাবেই জনস্বীকৃতি পেয়েছিল পূর্ণিয়া রাষ্ট্রের 32 সামরিক অভ্যুত্থান এবং পরবর্তীতে খালেদ মোশাররফের প্রতিক্রিয়াশীল কুচক্রীদের কুদেতার বিরুদ্ধে ঘটা 7 নভেম্বরের সিপাহী জনতার বিপ্লব। এগুলো সব একই সূত্রে গাথা। তো আমি বলবো যে আমাদের ফার্স্ট রিপাবলিক ছিল ফ্রান্স রেভলিউশনের পরিপ্রেক্ষিতে বলছি, ফার্স্ট রিপাবলিক ছিল 71 মুক্তিযুদ্ধ, তারই ধারাবাহিকতায় হয়েছে 75 আগস্ট বিপ্লব, তারই ধারাবাহিকায় থার্ড রিপাবলিক হয়েছে 1924 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থান। এখন যেহেতু আমি বলেছি যে সম্পূর্ণ বিজয় আমাদের এখনো অর্জিত হয়নি, চলমান বিপ্লবের গতিধারায় সংগঠিত হবে চতুর্থ রিপাবলিক, মানে চতুর্থ বিপ্লব। আমি এবং আমার সাথী ভাইরা যারা এখনো বেঁচে আছেন, যে অবস্থাতেই আছেন, আমরা যদি আমাদের বর্তমান প্রজন্মের বিপ্লবীদের, ছাত্র জনতা, তাদের বিপ্লবী কাণ্ডে কোন রকম অবদান রাখতে পারি, আমাদের নিজস্ব অভিজ্ঞতা, যোগাযোগ থেকে, তাহলে আমরা সেটা করতে প্রস্তুত, পিছপা হব না ইনশাল্লাহ। এবং আমরা তাদেরকে শ্রদ্ধা, সালাম এবং বিপ্লবী সালাম সাথে মন থেকে দোয়া করছি যে তাদের বিপ্লব যাতে ব্যর্থ না হয়, তারা যাতে বিজয় সংগঠিত করে, বিজয় অর্জন করে, তারা যাতে একটা সুখী, সমৃদ্ধ, শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলে তাকে দুর্জয় ঘাঁটি হিসেবে স্থাপিত করতে পারে। এই আমার বক্তব্য। আচ্ছা, আমার এটা আমার কিছু নাই স্যার, কিন্তু একটা কোশ্চেন, ধরেন আপনি যে বিপ্লবের কথা বললেন, ধরেন 24-এর বিপ্লবের যারা নেতৃত্ব দিয়েছে তারাও আমার এখানে কথা বলেছেন। আপনার লাইভে এই মুহূর্তে 4.5 লাখ মানুষ দেখছে, এবং আমি কমেন্টগুলো পড়ছিলাম, আমি বোঝার চেষ্টা করছিলাম যে আসলে কি। আমার মনে হয় এ পর্যন্ত কয়েক লাখ কমেন্টের মধ্যে বোধহয় 10টা কমেন্ট পড়েছে আপনাকে গালি দিয়েছে বা আমাকে গালি দিয়েছে। এত জনপ্রিয় একজন মানুষ, আপনি দেশ থেকে চলে যেতে হলো কেন স্যার? সেই কাহিনীতে এই মুহূর্তে যাওয়া ঠিক হবে কি? মাফ করে দিয়েছি। জিয়া রহমান আমাদেরই একজন ছিলেন। আচ্ছা, তুমি ফ্র্যাঙ্ক উইথ, উনি কোরআন শপথ নিয়ে আমাদের সাথে কাজ করতে রাজি ছিলেন, কিন্তু পরবর্তী পর্যায়ে তিনি তার নিয়ত থেকে সরে আসেন। তার জন্য তো আমরা দায়ী নয়, উনি দায়ী। এবং যদি ভালো করে থাকেন সেটা প্রাপ্য তিনি হয়তো পেয়েছেন, যদি খারাপ করে থাকেন সেটা আমাদের সাথে না চলায় যদি তার কিছু খারাপ হয়ে থাকে, তার জন্য তো আমরা দায়ী নই। তবে হ্যাঁ, একটা সময়ে আমি যখন চিনেছিলাম রাষ্ট্রজিৎ, তিনি আমার বাবা কিন্তু জিয়া রহমানের ক্যাবিনেটের সিনিয়র মিনিস্টার পদে নিযুক্ত ছিলেন। কারণ আমার বাবা মনে করতেন যে আমরা জিয়া রহমান সব এক, কিন্তু উনি ভেতরে খবর জানতেন না। জিয়া রহমান যখন দেখলো যে তিনি সেনা পরিষদের প্রায় 4000 লোককে মেরে ফেলেছেন, তার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, তারপরে যখন তিনি দেখলেন যে তার অবস্থা খুব খারাপ, ভেতরের খবরটা সাধারণ জনগণ দেখে না, সাধারণ জনগণ দেখছে জিয়া রহমান সানগ্লাস, রেবন, গঞ্জি, কাঁধে কোদাল বসে আছেন, এই সমস্ত। কিন্তু ভেতরে যে কি হচ্ছিল আসল ক্ষমতা কেন্দ্রে, সেই সম্পর্কে সাধারণ জনগণ জানারও কোনো স্কোপ ছিল না, তারা জানতেন না। সেখানে তার অবস্থা ছিল নরবলে, কারণ ওখানে তিনি ডিভাইড এন্ড রুল নীতি প্রয়োগ করেছিলেন, যেটা খুবই মারাত্মক
একটা হুমকি ছিল তার জন্য, তিনি হয়তো বুঝতে পারেন নাই। তিনি যখন রাষ্ট্রীয় সফরে আসেন, আমার বাবাকে ডেপুটি হেড অফ দ্য ডেলিগেশন করে নিয়ে আসলেন এবং আমাকে বললেন যে লেট আস ফরগেট এন্ড ফরগিভ, তোমরা আমাদের পাশে দাঁড়া। আমরা বললাম স্যার এটা আপনার পক্ষে, আপনার বললেন আমি কৃতার্থ, কিন্তু আমার মনে হয় আমাদের পক্ষে সেটা সম্ভব। কারণ এর জন্য সম্ভব না, আপনি আমাদের সহকর্মীদের রক্তে যে রক্তক্ষরণ ঘটিয়েছেন, সেই রক্ত মারিয়ে আপনার পাশে যদি গিয়ে দাঁড়ায়, প্রথম গুলিটা আমাকেই খেতে হবে মুনাফেক হিসাবে। স্যার আমি আপনাকে বাঁচাবো, বা আমরাই বা আপনাকে বাঁচাবো, সে রাস্তা তো আপনি বন্ধ করে দিয়েছেন স্যার। এটা কত সালে স্যার? এটা যে জিয়া রহমান কোন সালে গিয়েছিল আমার মনে হয় 81? 76 না 77, সামথিং লাইক দ্যাট। হুম। ওই যে ওনার একটাই রাষ্ট্রীয় সফর ছিল চীনে, এটা হুম। তুমি দেখে নিতে পারো, আমার বইতে লেখা আছে সব কিছু। আচ্ছা, 77 বলতে। এবং তার সাথে যে আমার কি ডায়লগ হয়েছে 1 to 1, যেটা আর কেউ উপস্থিত ছিল না, পাশের ঘরে অবশ্য বেগম সাহেবা ছিলেন। আচ্ছা স্যার, আরেকটা জিনিস পরিষ্কার হয়েছে স্যার, আপনি কি একটা বলছিলেন যে কোরআন শপথ করা হয়েছিল, মানে হ্যাঁ, কি মানে হয়েছে? আমি বলি শোনো, এই যে সেনা পরিষদ, আমরা যখন ভারতে যুদ্ধ করছিলাম, যখন আমরা বুঝতে পারলাম ভারতের গেম প্ল্যানটা, তাদের একটা সুদূর প্রসারী চক্রান্তমূলক আহ, একটা পরিকল্পনা রয়েছে বাংলাদেশকে প্রথমে ক্লায়েন্ট স্টেট, তারপরে অঙ্গভূত করা, সিকিমের মতো। হুম। আর সেখানে লেন্দুদ্দি ছিলেন, আমাদের মুজিবুর রহমানকে বানানো হলো তাজউদ্দিন, আর পরে মুজিবুর রহমানকে বানানো হলো সেই লেন্দুদ্দি। এটা যখন আমরা বুঝতে পারলাম, তখন সমমনা কমান্ডার যারা পলিটিক্যালি কনসিয়াস ছিল ছাত্র জীবনে ধরো বা পরবর্তী জীবনে, তখন আমরা বললাম যে আরে আমাদের তো আসল যে যুদ্ধ সেটা তো হবে স্বাধীনতার পর। ভারতের আগ্রাসী মনোভাব নিয়ে যখন বাংলাদেশকে গিলে খেতে যাবে, সেইটার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে, তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে, প্রস্তুতি এখনই গ্রহণ করতে হবে। তখন আমরা ওই মুক্তিযুদ্ধের আড়ালে আমরা সেনা পরিষদের বীজ বপন করি। তো তোমার মনে থাকার কথা, যদিও জিয়া রহমান ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স দিয়েছিল, প্রথমে তিনি নিজেকেই অস্থায়ী সরকারের প্রধান হিসাবে দাবি করেছিল, মানে ভাষণে বলেছিলেন। পরে ইন্ডিয়ার চাপে উনি থেকে বদলে যে মুজিবুর রহমানের ইনস্ট্রাকশনে আমি এই ঘোষণা দিলাম স্বাধীনতা। এরপরেও কিন্তু তার প্রতি ইন্ডিয়ান সরকার বা আওয়ামী লীগ সরকার কখনোই আস্থা রাখতে পারে নাই। তারা তাকে সেক্টর কমান্ডারের অবস্থান থেকে সরিয়ে এনে হেড কোয়ার্টার দাম করে এক সেফ হাউসে, মানে আমাদের কিছু সেফ হাউস ছিল যেখানে আমরা থাকতাম, বা আমাদের সাথীরা ঘুরে আসতো কল্যাণীতে, মানে এই প্রভাব অফ ক্যালকাটা একটা বাড়িতে ওনাকে না নিষ্ক্রিয় করে রাখা হইতো। তখন আই ওয়াজ দ্য ওনলি, কেউ জিয়া রহমানের আশেপাশে যায় না, কারণ উনি ভারতের চক্ষুষু, উনি আওয়ামী লীগের চক্ষুষু, তো কে যাবে ওনার সাথে দেখা করতে? তখন কিন্তু আমি, কারণ আমি জিয়া রহমানকে অনেক আগে থেকে চিনি, পাকিস্তান আমল থেকে চিনি, একসাথে কাজও করেছি। যাই হোক, আমি গিয়ে ওনার সাথে যোগাযোগ করি এবং তাকে বুঝাই যে স্যার আপনি ধৈর্য ধরুন, আমরা আপনাকে সহজে হারাবো না। তখন আস্তে আস্তে আমরা তাকে বলি যে আমি এরকম আসল উদ্দেশ্য যে ভারতের, সেটাকে বানচাল করার জন্য এখন থেকে আমরা প্রস্তুতি নিচ্ছি, আপনি কি আমাদের সাথে থাকবেন কি থাকবেন না সেটা আমাদের তরফ থেকে আমাকে পাঠানো হয়েছে জানার জন্য, কারণ আমি আপনার কাছে সবচেয়ে ক্লোজ ছিলাম পাকিস্তান আর্মি, সবাই জানে। আচ্ছা, উনি বলেন কি তোমাদের কর্মসূচি? তখন আমি তাকে আমাদের কর্মসূচি দিলাম, যেটা 25 বছরের একটা কর্মসূচি ছিল ইলিয়া। তুমি যদি এই কর্মসূচিটা পড়ে, এই কর্মসূচিটা আমরা তৈরি করেছিলাম বিভিন্ন সেক্টরের মুক্তিযোদ্ধা এবং অন্যান্য সাধারণ জনগণের আশা আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে। সেই কর্মসূচিটা পড়ার পর উনি এটাকে মেনে নেন। তো আমি বললাম যে স্যার আমাদের সমস্যাটা হচ্ছে আমরা সবাই প্রায় সমবয়সী, আমাদের একজন সিনিয়র অফিসার দরকার যাকে আমরা ট্রাস্ট করতে পারি, তাকে আমরা কেন্দ্র করে এগিয়ে যেতে চাই এই সেনা পরিষদের কর্মসূচি বাস্তবায়নের জন্য।
স্বাধীনতার পর, স্বাধীনতা যুদ্ধ তো করবোই, স্বাধীনতার পর এই কর্মসূচি আমরা বাস্তবায়ন করব অন্যান্য সমমনা দেশপ্রেমিকদের সঙ্গে নিয়ে। তখন উনি এটা খুব কেয়ারফুলি আমাদের কর্মসূচি পড়লেন। তারপরে আমি একদিন গেলাম, উনি বলে যে আমি পড়লাম, আমি সম্পূর্ণভাবে একমত। স্বাধীন বাংলাদেশকে একটা সুখী, সমৃদ্ধ, আত্মনির্ভরশীল এবং আমাদের সংস্কৃতির ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠন করার জন্য এর চেয়ে ভালো কোন রকম কর্মসূচি হতে পারে না। আমরা ধাপে ধাপে এটাকে কার্যকারী করব। তখন আমি বললাম, তাহলে কি আপনি আমাদের সাথে কাজ করতে রাজি আছেন? আমরা আপনাকেই আগে রেখে আমরা কাজ করতে চাই, কারণ ইউ আর দি সিনিয়র এবং আপনি একজন সৎ ব্যক্তি। উনি সৎ ছিলেন ব্যক্তিগতভাবে। আর তবে আপনার সমস্যা হচ্ছে আপনি বাংলা জানেনও না, বাংলা বলতে পারেন না, লিখতে পারেন না, আপনি সারা জীবন পাকিস্তানে বড় হয়েছেন, ওখান থেকে আমি দ্যাটস নট এ প্রবলেম। আমরা রয়েছি আপনার গ্রাউন্ড ওয়ার্ক করার। আপনি যদি রাজি থাকেন তাহলে আমরা একসাথে কাজ করতে, আপনাকে সামনে রেখে আমরা কাজ করতে রাজি, এগিয়ে যাবো, সেনা পরিষদ এগিয়ে যাবে কাজ। তখন বললেন যে আমি রাজি। তখন বললেন যে স্যার, আমাদের সাংগঠনিক বিধান অনুযায়ী আপনাকে একটা কোরআন শপথ নিতে হবে, যে কোরআন ধরে আপনি বলবেন যে আমি এই কর্মসূচি ভিত্তিক কর্মকাণ্ড, সেনা পরিষদের কর্মকাণ্ড পরিচালনা করার জন্য শীর্ষ নেতা হিসেবে যোগ দিতে রাজি আছে। উনি উজু করে আসলেন, কোরআন শরীফ রাখা হলো, তার উপর হাত রাখলেন, আমিও ওর হাতের উপর হাত রাখলাম, তারপরে শপথ উনি দিলেন। তবে একটা শর্ত থাকতো তোমার তরফ, যে যতদিন পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা না যেতে পারবো ততদিন পর্যন্ত সেনা পরিষদের সাথে আমার যে কোনো সম্পর্ক আছে সেটা প্রকাশিত করা যাবে না। আমরা বললাম ইফিজিগলি, আমরা সবাই পরামর্শের মাধ্যমে বললাম ইফিজিগলি। বললো শুধু তুমি আর নূর, এই দুজনের পারমিশন থাকবে আমার সাথে যে কোনো সময় যে কোনো অবস্থায় যোগাযোগ করা। আমি বললাম আমাদের খুব বেশি যোগাযোগ করার দরকার হবে না, তবে প্রয়োজন মতো নিত্য বেসিসে আমরা দুজনেই আপনার সাথে যোগাযোগ করি, তাও তার বাসায় অফিসে না। এই হলো কথা। তার মানে তার সেই শপথ আপনি রাখলেন না। আপনি মনে করলেন যে আমাদের বিদেশের আইসা এই ছিড়ায় ছোটায় আপনার আন্ডারই, সরকারের আন্ডারে থাকবো আমরা বিভিন্ন দূতাবাসে, আপনি আপনার যাদেরকে আপনি বিশ্বাসযোগ্য মনে করেন তাদের নিয়ে আপনি রাষ্ট্র চালান। আমরা তো কোনো রকম বিরোধিতা করি নাই, আপনার করবো। আজ আপনি আমার বাবার সামনে বলছেন যে তোমরা লেট আস ফরগেট এন্ড ফরগিভ এন্ড স্টার্ট এ ফ্রেশ। রাজনীতিতে বা রাজনীতি হলো দাবা খেলা। দাবা খেলায় একটা চাল দিয়ে চাল আবার পিছনে নেওয়া যায় না, চালের আগে আপনাকে চিন্তা করতে হয়। এটা একবার চাল দেওয়ার পর আর সেটাকে ফেরত নেওয়া যায় না। আপনি হাউ ক্যান উই স্টার্ট এ ফ্রেশ? এটা সম্ভব নয়। এইভাবে আমাদের মিটিং শেষ হয়ে যায়। আপনাদের ওই 25 বছরের পরিকল্পনাতেই কি শেখ মুজিবকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা ছিল? অবশ্যই। শেখ মুজিব কি? শেখ মুজিব was a major player to implement the Indian design over রাইট, Bangla. রাইট, জি। কিভাবে তুমি দেশে মানে জাতীয়তাবাদী ভিত্তিতে নিজের সংস্কৃতি, নিজেদের ঐতিহ্য ভিত্তিতে, নিজেদের ধর্মীয় চেতনার ভিত্তিতে তুমি বাংলাদেশ বানাবে কিভাবে? হাউ ইট ইজ পসিবল? এটা এই প্রশ্নটা তো আমার মনে হয় তোমার করাই উচিত ছিল না। এটা করার উচিত ছিল না কেন? এটা করলাম আপনার মুখ থেকে শোনানোর জন্য। এটা শুনলে হয়তো অনেকেই মনে করতে পারে যে আওয়ামী লীগ হয়তো এটা নিয়ে কথা বলবে যে জিয়াউর রহমানও তাহলে তাকে ক্ষমতাচ্যুত। আমি কিন্তু এখানে হত্যা করার কথা বললাম, আমি বলেছি ক্ষমতাচ্যুত করার কথা জানতেন। he was a casualty. রাইট, He was a casualty in a conflict. ইটস এ ক্রসফায়ার। Right. That's it. রাইট। তো এখন এই জায়গাতে শেখ মুজিবকে করার পরে আমি ব্যক্তিগতভাবে জিয়াউর রহমানের প্রতি আমার সম্মান একটুও কমে নাই, কারণ ওইটা ছিল মেন কালপিট, এই শেখ মুজিব। তো তাকে তো সরাইতেই হবে এনি হাউ। আপনাকে সেটা আমি তোমাকে একটা কথা বলবো। জি স্যার। যাতে আমি একজন মুসলমান হিসাবে বা একজন মানুষ হিসাবে, কেউ কোন মানে মানুষ বা একজন মুসলমান হিসাবে আমি কাউকে জাতির পিতা, জাতির মাতা
জাতির ভগ্নী, জাতির ভাতিজা, এগুলি আমি মানি না। এগুলি 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 সঠিক বয়ান নয়। স্যার আপনি তো সেক্টর কমান্ডার ছিলেন, মানে মানে বীরুত্তম ছিলেন একজন। এই প্রশ্নটা আমি শেষ করি নাই। জি জি আমরা এই যে সভ্য সমাজ তথাকথিত যেখান থেকে আমরা গণতন্ত্রের সবক নেই, যেখান থেকে আমরা মানবাধিকারের সবক নেই, যেখান থেকে আমরা শিখি হোয়াট ইজ ব্যক্তি স্বাধীনতা, বলার স্বাধীনতা, এই সমস্ত যারা যেখান থেকে আমরা সবক নেই সেই সমস্ত দেশে কি জাতির পিতা, জাতির ফিতা, জাতির বাতা, এই সমস্ত আছে? বলো কোন দেশ আছে? ইউএসএ তে কয়েকজনকে তারা মানে ইউএস এর ফাউন্ডার মনে করেন। ফাউন্ডিং ফাদারও কেউ বলে না। দেখো নেলসন ম্যান্ডেলা ওয়াজ এ ফ্রেন্ড অফ মাইন্ড, উনি তো কোনদিন একসেপ্ট করেন না যে তো তাকে বলা হোক জাতির পিতা। কেনিয়াটা, জম্মু কেনিয়াটা, ওনাকে তো জাতির পিতা বলা হয় না। প্যাট্রিক লুমুম্বা অফ জাম্বিয়া, ওনাকে তো জাতির পিতা বলা হয় না। স্যার পিতা যদি বলা হয়, যেমন ভারতে এই কালচার আছে, কিন্তু ভারত যদি ভারতের কালচারকে মানবো কেন? না, যদি মানা হয় সেক্ষেত্রে স্যার মোহাম্মদ আলী জিন্নাহ বাংলাদেশের জাতির পিতা হবে, কারণ সে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দুই রাষ্ট্র গঠন করে দিয়ে গেছে। আর মোহাম্মদ আলী জিন্নাহ কোনোদিনই বলছি স্যার, যদি হয়, যদি তারা করতেই চায় তো তাহলে সে হবে। জি স্যার, আই এম ভেরি স্ট্রেট। কারণ আমার দাদা নানারা সব ছিলেন আলিগড়, তারাই প্রতিষ্ঠা করতে মুসলিম লীগ নওয়াজ সাহেবের নেতৃত্বে। I come from a political family. My father was the GS of Dhaka University. ঠিক আছে? Now he became the leader of the youth and student front of Muslim League. উনারাই বিলেত থেকে নিয়ে আসছিল জিন্নাহকে টু প্রোভাইড লিডারশিপ। তাদের এক পয়েন্ট এজেন্ডা, মুসলমানদের যেন স্বাধীন দেশ চাই, নো আদার থিং। এবং প্রথম গুলি খায় এই পাকিস্তান আন্দোলনের মুভমেন্টে কারমাইকেল কলেজের একটা ছাত্র, যেই প্রসেশনের নেতৃত্ব দিচ্ছিলেন আমার বাবা। বুঝলে? অতএব আমার মনে হয়, আমি জিন্নাহকে যতটুকু জানি, তিনি নিজেও কোনোদিন জাতির পিতা হিসেবে খেতাব নিতে রাজি হতেন। জি স্যার। স্যার আমাদের অনেকগুলো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, যে কোশ্চেনগুলো মানুষ অনেক এই 50 বছর অপেক্ষা করছিল। আমরা দ্রুত কোশ্চেনে যে পরের কোশ্চেনটা স্যার, মানে ইয়েস নো স্যার, মানে দুইয়েতে মানে আমার দর্শকরা, তোমার দর্শকরা, আপনার দর্শক স্যার, তোমার দর্শক, আমি আমার দর্শক বলবো না, যে তোমার দর্শক। আই এম প্রিভিলেজড, তুমি আমার সাথে কথা বলছো এবং তোমার মাধ্যমে তারা আমাকে দেখছেন। আমি বলবো যে আমি দর্শকদের সোজা কথা বলতে চাই যে আমি ব্যক্তিগতভাবে জাতির পিতা, জাতির ভগ্নী, জাতির জামাই, এই সমস্ত কিছু বিশ্বাস করি। আমরাও করি না স্যার, বাংলাদেশের মানুষ কেউই করে না এটা। যাদের বোধগম্য থাকা উচিত, জাতির পিতা যদি বলতে হয় তাহলে বিশ্ব মানবতার পিতা হচ্ছে আদম আলাইহিস সালাম। এটা কি অস্বীকার করতে পারে? তা আমার কথা হচ্ছে, তোমরা উন্নত দেশগুলি থেকে তোমরা গণতন্ত্র শিখে আসো, তারপরে মানব অধিকার শিখে আসো। এগুলি কি নতুন করে শেখার কিছু আছে? আমাদের কোরআনের মধ্যে এই সমস্ত নাই? তারপরে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে এগুলি নেই? তারপরে ওই সমস্ত দেশে কেন জাতির পিতা থাকে না? ওইখানে কেন জাতির মাথা থাকে না? আমাদের এখানে কেন থাকতে হবে? ইন্ডিয়াতে কে জাতির পিতা? হুই ইজ জাতির পিতা অফ ইন্ডিয়া? বলো তুমি আমাকে। দেয়ার ইজ নো জাতির পিতা। হুই ইজ জাতির পিতা? কোন সভ্য দেশে জাতির পিতা বলে কোনো জিনিস নাই। এটা হলো আমার শেষ কথা। এটা তো স্যার মুজিববাদ প্রতিষ্ঠিত করতে হবে। যাক স্যার, আমি এক কথা, সেটা একটা গ্রুপের একটা সেগমেন্ট অফ দি পপুলেশনের চিন্তা ভাবনা। না স্যার, সেগমেন্ট অফ এটা আলাদা একটা রিলিজিয়ন। আওয়ামী লীগ হচ্ছে একটা ধর্ম, ওদের ধর্মের এই প্রফেট হচ্ছে গিয়ে শেখ মুজিব। এটা শুধু মানুষ না, ওরা আরেক জিনিস। এটাকে আপনি ঠিক করতে পারবেন। ওরা তো মানুষ না হলে অমানুষ হোক বা অন্য গ্রহ থেকে ওরাদের আগমন হোক, আমি বলবো তাদের মেন্টর যে ভারত, যেখানে এখন ওনারা গিয়ে আরামে এসে থাকতেছেন বাংলাদেশ থেকে পলায়া। কোনোদিন শুনি না কোনো প্রাইম মিনিস্টার পলায় যায়। আচ্ছা নিবে, ওনারা পলায় গেছেন। এখন ওই দেশটাতে কোনো জাতির পিতা আছে কি? বলো, নাই। তো আমরা কেন জাতির পিতা নেবো? কেন নেবো? কি যুক্তিটা কি? বাংলাদেশের স্বাধীনতার ব্যাপারে বা স্বাধীনতা আগ পর্যন্ত বাংলাদেশকে পৌঁছানোর রাজনীতিতে কি শুধু মুজিবের অবদান ছিল? এখানে ভাষানীর নাম নিতে হবে না, ফজলুল হকের নাম নিতে হবে না, ফারুদ্দিন নাম নিতে হবে না,
বলো তুমি আমি পরিষ্কার ভাবে কেন তাহলে মুজিব কিভাবে জাতির পিতা হবে? একমাত্র মুজিবই কি বাংলাদেশের ঠিকাদার? না, আমি সেটা মনে করি না। মুজিব তো কোনোদিন স্বাধীনতা চাইনি বাংলাদেশের জন্য। He never wanted that Bangladesh should be independent. আগরতলা ষড়যন্ত্র মামলা টামলা এই সমস্ত আবল তাবল কথা বলে কিচ্ছা বলে, আসল কিচ্ছা তো আগরতলা মানে স্বাধীনতার কথা সেনাবাহিনীর এক তরুণ অফিসার প্রথম চিন্তা করেছিল। তিনি ছিলেন ফ্লাইট কমান্ডার ওয়াজেন হোসেন, পাকিস্তান নেভির চৌকুশ অফিসার। স্যার অনেক অনেক গুরুত্বপূর্ণ কথা আছে যেগুলো মানুষ শুনতে চায়, সেখানে যাই আমি। কথা হচ্ছে যে শোনো, জি। যার যা প্রাপ্য তাকে সেটাই দিতে হবে, হুম। সেই মর্যাদা দিতে হবে, জি। নাহলে এটা মুনাফিকতা। না, আমি আপনার কাছ থেকে আমি ধারণা করছিলাম যে আপনি হয়তো শেখ মুজিব সম্পর্কে অনেক বাজেভাবে কথা বলবেন, কিন্তু আমি আপনার রেসপেক্ট এবং শালীনতা দেখে খুবই অভিভূত যে আপনি যথেষ্ট সম্মান নিয়ে আওয়ামী লীগের শেখা উচিত যে মেজর ডালিম সম্পর্কে তারা যা শুনেছে এতদিন, সে মেজর ডালিম একবারও শেখ মুজিব সম্পর্কে বাজে কোনো ভাষা বলে নাই বা তাকে নিয়ে কটাক্ষ করে কোনো কথা বলে নাই। যাই হোক, তো আমরাও স্যার এটাই বলে আসছি যে আমরা কাউকে অসম্মান করতে চাই না। আর একটা কথা শুনতে, এই কথাটা যখন তুমি বললেই, তাহলে আমার বইতে পরিষ্কার লেখা আছে মুজিব পরিবারের সাথে আমার কি সম্পর্ক ছিল, ঠিক আছে, ব্যক্তিগতভাবে বা পারিবারিকভাবে। আমরা কিন্তু তার সাথে বিক্রি করি নাই। আমাদের যখন চাকরি থেকে বের করে দিলেন নিপিয়ন আইনের মাধ্যমে, ওই যে বিচার করলেন গাদি গণহত্যার ঘটনাকে কেন্দ্র করে, আমরা মেনে নিলাম। উনি নিজে রাখলেন আমাকে আর নূরকে। স্যার এটা আমার এই কোশ্চেনটা তাহলে করে ফেলি। আপনার ওয়াইফকে অপহরণ করেছিল এই শেখ মুজিবের, তারপর গোলাম মোস্তফার ছেলে, এরা কামালের বন্ধু বান্ধবেরা, এটা গাদি গণহত্যা নিজে ছিল। তো আপনার স্যার আপনি এটার বিচার চেয়েছিলেন শেখ মুজিবের কাছে। আমার বউ বিচার করেন। জি, কন্টিনিউ করেন স্যার এবার। হ্যাঁ, যে আপনি প্রাইম মিনিস্টার, কারণ ঘটনাটা কি ছিল স্যার? ঘটনাটা কি ছিল স্যার একটু শুরু থেকে বলুন। এটা একটা মানে মজার ঘটনা। আচ্ছা তুমি শুনতে চাও? তুমি তো আমার বইতে লেখা আছে যদিও। সবাই শুনতে চায় স্যার, সবাই, আমি একা না, সবাই শুনতে চায়। ঘটনাটা হচ্ছে আমার এক খালাতো বোন, তার নাম তাহমিনা। তার বিয়ে ঠিক করেছিলাম আমি আর নিম্মি কর্নেল রেজার সাথে, যে আমাদেরকে জুনিয়র চাকরি। তার সাথে বিয়ে হবে, অনুষ্ঠান হবে লেডিস ক্লাবে। তো দুপক্ষেই আমাদের পরিচিত, অতএব আমরা হলাম ভায়া মিডিয়া। ঠিক আছে। তখন আমরা কি করলাম, সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমাদের উপরে দায়িত্ব আসলো। তো কাকে রাখি আর কাকে বাদ দিই, এত মানুষের সাথে পরিচিতি। তো আমরা যাই হোক বেশ ভালোই, প্রায় 2-3 হাজার লোকের মতো লোক ইনভাইট করা হলো দুই তরফে। চলছে বিয়ের আসর। তখন আমার একমাত্র শালা, যার নাম বাপি, ও ম্যাকগিল ইউনিভার্সিটিতে পড়তো, ওখান থেকে ছুটিতে আসছে দেশে। হি ওয়াজ অলসো প্রেজেন্ট ইন দিস সেরিমনি। আমি আর নিমিত দুই পক্ষের মানে হোস্ট বলতে পারো, সবাই দেখাশোনা করছি। বাপি বসে আছে ছেলেদের যেখানে বসার জায়গা সেখানে। তখন লম্বা চুলের একটা ফ্যাশন ছিল। He had just come from Canada, তো লম্বা চুল, and he had beautiful hair and he was a handsome man. আমার মতো এত খারাপ চেহারার লোক ছিল না। এটা অনুষ্ঠানের শেষ হওয়ার আগে বলবো স্যার, জি বলেন। আচ্ছা, তারপর তোমার ও বসেছিল অন্যান্য গেস্টদের সাথে। তার পিছনের রোতে গাজী গোলাম মোস্তফা and his wife was also invited in that function from the other side, not from our side, মানে ছেলে পক্ষের। বুঝতে পেরেছি। তো গাজী গোলাম মোস্তফার ছেলেরা আর তার সাঙ্গবঙ্গ পিছনের রোতে সিটে বসা। তাদের মধ্যে একটা ছেলে বাপ্পির চুল টান দিল পিছন থেকে। তো বাপ্পির পিছনে, ভদ্র মানুষ, বিদেশে থাকে, বিদেশে বড় হয়েছে, পিছনে বললো, কিছু বলে নাই, সামনে আবার ওরা চুল টান দিল। দ্বিতীয়বার টান দেওয়ার পরে বাপ্পি পিছনে তাকে দেখো যে একটা ছেলে হাত সরিয়ে দিল। তখন বলছে তুমি চুল টান দিয়েছ? বলছে হ্যাঁ। বলে কি কেন? আমরা দেখছিলাম যে এত সুন্দর চুল, এটা কি পরচুলা না আসল? আচ্ছা চিন্তা করো। সে তখন ইউনিভার্সিটিতে পড়ে, আর পুচকের ছেলে তখন বোধহয় স্কুলেও পড়ে না, বা স্কুলে
6-7 ক্লাস হবে। তখন বাপি বলে, বেয়াদব ছেলে, তুমি আর এখানে বসবে না, তুমি অন্য কোথাও গিয়ে বস। ওরা বেরিয়ে চলে গেল। আমরা কিন্তু কিছুই জানি না, মানে আমি আর নিমি এত ব্যস্ত, দুই পক্ষকে দেখাশোনা, খাওয়া দাওয়া চলছে। এর মধ্যে হঠাৎ দেখলাম দুটা মাইক্রোবাস রেড ক্রসের, আর একটা গাড়ি, ফোকসো গাড়ি, সবুজ রঙের গাড়ি আগে, পিছনে দিন মাইক্রোবাস। মাইন্ড ইউ, তখন কিন্তু আমার নিজের পার্সোনাল সিকিউরিটি গার্ড উইথ ওয়্যারলেস মজুদ লেডিস ক্লাবে। আমি কুমিল্লা থেকে আসছি বিয়ের জন্য। তো না, আমাদের গার্ড নিয়ে চলাফেরা, এটা তো আর্মির নিয়ম, এটা তুমি জানো। আসলো, থামলো, দুইটা মাইক্রোবাস থেকে প্রায় 8 জন ট্রেনগারধারী সাদা পোশাক পরা লোক নামলো, আর ফোকসো গাড়ি থেকে নামলো গাজী গোলাম মোস্তফা স্বয়ং। তার স্ত্রী কিন্তু উপস্থিত মেয়ে মহলে। উনি গাড়ি থেকে নেমেই চিৎকার করতে শুরু করলেন, মেজর ডালিম কোথায়, মেজর ডালিম কোথায়, মেজর ডালিম কোথায়। বহুতবার বাড়ছে, আর সহ্য করা যায় না। আমি অবাক হয়ে গেলাম, এরকম চিৎকার করছি কে? তখন একটা ছেলে এসে, একজন হিওয়াজে ট্র্যাক প্লাটুনের একটা ছেলে, আমার নামটা মনে নাই, এসে বললো যে, ভাই আপনাকে খুঁজ করতে, এই চিৎকার করতে এই তো গাজী গোলাম মোস্তফা, তার সাথে 8-10 জন ট্রেনগারধারী লোক আছে। মাইন্ড ইউ, তখন কিন্তু আর্মি ওয়াজ ডিপ্লয়েড ইন দ্য হোল কান্ট্রি টু রিকভার ইলিগাল আর্মস। আর আমাদের ঢাকা হেডকোয়ার্টার ছিল রেস করতে। আমরাও সেই অপারেশনে যুক্ত ছিলাম। যাই হোক, আমি বাইরে আসলাম, আসে গাড়ি গোলাম মোস্তফার সামনাসামনি বারান্দাতে। আমি মেজর দাঁড়িয়ে, আপনি আসুন, আপনার বেগম সাহেব তো আছেন ভিতরে, আপনি আসুন, বরবধূকে আপনি দোয়া করে দেন। হারামজাদা বারবার আর্মির আজকে আমি উচিত শিক্ষা দেব। আমি দেখলাম আমার চারদিকে ওই স্ট্যান্ডার্ড থাকাইলেও প্রায় 4-5 জন মানুষ, আর 4-5 জন খালে দাঁড়িয়ে। আমরা এই দেখি, আমি একজন ট্রেন মানুষ, আমার স্কট আছে ওখানে প্রায় 4-5 জন, ওয়্যারলেস আছে, আই ক্যান কল এনিওয়ান এনি টাইম, এমপি ইউনিট, যে ইউনিট দরকার হয়। এই কি অবস্থা, একটা বিয়ে বাড়ির মধ্যে এরকম একটা হুলস্থুল কাণ্ড। আপনি দেখেন কিছুই, কি ব্যাপার কি, আপনি আজকে তো উত্তেজিত করেন। আমি তো জানি না যে এর মধ্যে কি ঘটনা ঘটে। ওগুলো ওঠ, উঠা মাইক্রোবাইক, আমাকে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে মাইক্রোবাইক। আপনি ব্যাপার কি গাড়ি, এটা একটা বিয়ে বাড়ি, একটা মেয়ের বিয়ে হচ্ছে, আর আপনি আমাকে বলছেন উঠ, কি আমার কাপড় টাপড় ধরে 4 জন মিলা আমাকে উঠালো। খবর চলে গেল ভিতর অন্য মহলে। নিম্মি আর আমার শাশুড়ি, আমার খালা শাশুড়ি, মানে কন্যার মা, উনি বেরিয়ে আসলেন। ওনারা আসলেন, কি ব্যাপার, দেখে যেরকম আমাকে ঠেলাঠেলি করে উঠানো হচ্ছে মাইক্রোবাসে। আমি মাইক্রোবাসে উঠলাম, উঠে দেখি চুল্লু আর আলম নামে 2 জন মুক্তিযোদ্ধা, ট্র্যাক প্লাটুনের সদস্য, তারা ছিল আমার ছোট ভাই স্বপনের সাথে, স্বপন বীর বিক্রম। ওদেরকেও মারতে মারতে মানে রক্ত বের করে ফেলেছে, মুখ দিয়ে রক্ত ঝরছে, আহত অবস্থায় তারাও মাইক্রোবাস। তখন আমার খালাম্মা গাজীকে বললো, গাজী সাহেব আপনি কি করছেন, আমার মেয়ের বিয়ে হচ্ছে, আর দে আর দি, তারা বরপক্ষেরও কন্যা পক্ষেরও, কি হয়েছে কি, ওরা তো ব্যস্ত। বলে আমি ওদেরকে উচিত শিক্ষা দেবো, ওকে আমি উচিত শিক্ষা দেবো। তখন আমার স্ত্রী বললো যে আপনি তাকে একা নিয়ে যেতে পারবেন না, আপনি আমাকে সঙ্গে নিয়ে যেতে। ঠিক আছে চল, ওরেও ধাক্কা দিয়ে উঠায় দিল মাইক্রোবাসে। তখন আমার খালা বললেন, গাজী সাহেব আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন, ঠিক আছে, যেখানে আপনি নিয়ে যেতে চান আমিও যাবো সাথে। গাজী কি স্যার তখন ঢাকা আওয়ামী লীগের সভাপতি নাকি? তখন সে আওয়ামী লীগের সভাপতি নয়, হি ওয়াজ অলসো দি চেয়ারম্যান অফ দি রেড ক্রস। বুঝতে পারলাম, শেখ মুজিবের সবচেয়ে প্রিয় লোক সে তখন। সে ঢাকার মধ্যে, মানে ঢাকা শহরে সে হলো মুজিবের সবচেয়ে বড় লাঠের সর্দার। অশিক্ষিত মূর্খ মানুষ সাধারণত রেড ক্রসের চেয়ারম্যান হয় না, কিন্তু ওকে বানানো হয় যাতে করে লুটের এই যে রিলিফের মাল চুরি চামারি করতে সুবিধা। যাই হোক, সেটা অন্য ব্যাপার।
তারপরে আমাদেরকে নিয়ে উনি গাড়ি ঘুরে চললেন প্রথম ফার্ম গেট দিয়ে ভিতরে ঢোকার পরে আমি দেখলাম যে আরে সম্ভব নয়, কোথায় যাচ্ছে, লক্ষ্মীবাড়ি ক্যাম্পে নাকি। তখন আমি চিন্তা করছি কি করি। এর মধ্যে আমার খালা আর নিমি নিজেদের শাড়ি ছিঁড়ে চুল্লু আর আলমকে ব্যান্ডেজ করে দিয়েছে, মানে দিকে দিকে ক্ষত, তার দিকে রক্ত ছিল। আমি হঠাৎ বললাম, গাড়ি থামাও ড্রাইভার। ইন দি মিন টাইম স্বপন বাপি ওরা কিছু গেস্টকে বোধহয় নাম বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে গেছিল গাড়ি করে, বা ওদের গাড়ি আসছিল না, ছিল কিছু, ওরা উপস্থিত ছিল না। তো আমি বললাম গাড়ি থামা, ড্রাইভার গাড়ি থামা দিল। আমরা তখন আমার গাড়িতে প্রায় 4 জন ট্রেনধারী লোক, তাদের একজনকে বললাম যে তুমি গিয়ে ওই সামনে যে গাড়ি গোলাম মোস্তফা বসে আছেন, গাজী গোলাম মোস্তফা সাহেবকে বলেন নেমে কিনা আসে। Somehow that man with train guard, he got down and went to Gazi. গাজী তখন স্টপ হয়ে গেছে, যে পিছনে গাড়ি স্টপ হয়ে গেছে। আসে বলছে, ওনাকে বোধহয় বলছে যে আপনাকে উনি ডাকছেন নিজের গাড়ি। গাজী গুলস্তান দরজা খুলে আমাদের মাইক্রোবাসে আসলো। তখন আমি গাজী গোলাম মোস্তফাকে বললাম যে গাজী সাহেব, আপনি তো আমারই নিয়ে চলছেন, কোথায় নিয়ে যাচ্ছেন জানি না, কিন্তু একটা কথা মনে করে রাখেন, আপনাকে মনে করাই দিচ্ছে আপনার ভালোর জন্য, যে আপনি যে আমাদেরকে এই মাইক্রোবাসে, রেড ক্রসের মাইক্রোবাসের মধ্যে ঢুকাই নিয়ে আসছেন, এটা কিন্তু হাজার হাজার মানুষ, শয়ে শয়ে মানুষ দেখছে, উপস্থিত ছিল। অতএব আপনি কিন্তু আমাদের সাথে যাই করেন আপনি কিন্তু পার পাবেন। এইটা শোনার পর গাজী গেল একটু ঘাবড়ায়, যে তাই তো, আমি যে উঠাই নিয়ে আসছি এটা তো সবাই দেখছে। তখন আমি বললাম যে আপনি যাই করেন, উনি যখন একটু হতভম্ব হয়ে বোধ দেখাচ্ছে, আমি বললাম যে গাজী সাহেব, আমি আপনাকে একটা পরামর্শ দিই, আপনি যাই করেন আপনি শেখ সাহেবের কাছ থেকে আগে পারমিশনটা নিয়ে নেন, এছাড়া আপনি বাঁচতে পারবেন না। এর মধ্যে আমার ছোট ভাই স্বপন বীরবিক্রম ফেরত আসছে, লেডিস ক্লাবে বাপ্পি ফেরত আসছে। ওরা শুনলো যে এই ঘটনা ঘটছে, ওখান থেকে সোজা স্বপন চলে গেল এমপি ইউনিটে, ঢাকা ক্যান্টনমেন্টে। ওখানে গিয়ে বললো যে এরকম অবস্থা, বিয়ে বাড়ি থেকে কিডন্যাপ করে। এই বিয়েতে কিন্তু জিয়া রহমান উপস্থিত ছিল, শফিলিও উপস্থিত ছিল, খালেদ মোশাররফ, মানে সবাই উপস্থিত ছিল। আচ্ছা, তো ওনারা তখন চলে গেছে। সেদিন কি একটা কি ছবি দেখানোর কথা ছিল, সত্যজিৎ রায়ের যদি মহানগর না কি একটা ছবি, তো ওটা দেখার জন্য সবাই চলে গেছে আগে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে। তখন এই খবরটা পাওয়ার পরে the CEO of the MP unit এই খবরটা ব্রিগেড মেস, ইউনিট মেস সবখানে এটা সে জানাই দিল। ইয়াং অফিসাররা লুঙ্গি গেঞ্জি পায়জামা যে যা পরা ছিল সবাই ঢাকা শহরে বের হয়ে আসে। তারা খুঁজতে লাগলো যে আমাদের অ্যাবডাক্টেড অফিসার তার ওয়াইফ কোথায়। আর একদল সোলজার এমপির পাঠানো হলো, যারা ওই অবৈধ অস্ত্র কালেকশনে ডিপ্লয় ছিল, গাজীর বাড়িতে যাদের পাইছে সবাই বন্দুকেরা নিয়ে আসছে রেস্ট করে মজা। আমি কিন্তু এগুলো কিছু জানি না। গাজী তখন আমার কথা শোনার পর ও ওদের কিছু চিন্তা করার পরে দেখলাম যে উনি লক্ষ্মীবেনের দিকে না গিয়ে 32 নম্বরের দিকে যাচ্ছে, কলাবাগানে। আমি বললাম যে আলহামদুলিল্লাহ। তখন 32 নম্বরে গার্ড রেজিমেন্ট ছিল, ফার্স্ট ফিল্ড রেজিমেন্ট, যেটা আমার হাতে গড়া। তারা গার্ড দিচ্ছিল প্রাইম মিনিস্টারের বাড়ি, আমার জানা আছে। তো গাড়ি চললো, আমরা পিছিয়ে চললাম আবার কাফেলাকে গাজী 32 নম্বরের গেটের ভিতরে ঢুকতে না দিয়ে বাইরে খাড়া করায়, স্টপ করার পর গাজী তার গাড়ি নিয়ে ভিতরে চলে, আমরা ওখানে থাকলাম। ইতিমধ্যে যখন এরকম সারা আর্মি ডিপ্লয়মেন্ট যারা ডিপ্লয়েড ছিল, তারা যখন গাড়ির পরিবেশ ধরে নিয়ে আসছে, আর সবখানে ব্যারিকেড দিয়ে চেক করা হচ্ছে প্রত্যেকটা গাড়ি, যে আমাদের মিসিং অফিসার তার স্ত্রী কোথায় আছে কিনা, যাতে ঢাকার বাইরে না যেতে পারে। এই হুলস্থুল চলছে। আমাদের তখন
রেসকোর্সের কমান্ডার ছিলেন মেজর মুভমেন্ট, সিও ফার্স্ট লান্সার। তো উনি মেজর মুভমেন্ট ছিলেন অপারেশন ইনচার্জ, পরে লেফটেন্যান্ট কর্নেল। আচ্ছা যাই হোক, তখন আমরা বললাম যে গাড়ি ভিতরে গেল কি বলবে। ঠিক সেই সময় দেখলাম একটা সাদা টয়টা গাড়ি আসলো, ড্রাইভিং সিটে বসে স্বপন, পাশে বসে আমার বোনের জামাই লিটু, আবুল খায়ের লিটু, যে নাকি বেঙ্গল গ্রুপের মালিক, বিরাট ধনী ব্যবসায়ী। ওই সালমান রহমান তোমানের সাথে সবাই একটা। যাই হোক, ওরা দুজন, আর এসপি মাহবুব সঙ্গে। এসপি মাহবুব ছিল মুজিবের খুবই বিশ্বস্ত একজন কিলার, মানে তাকে যে সমস্ত এই মানুষ মারা টারা হতো আর কি। ঢাকা জেলার এসপি। এসপি মাহবুব, not major. He was given during the war he was given rank of a captain. মাহবুব was a good friend of mine, and anyway, ওদের গাড়ি যখন আসলো, আর গাড়ি থেকে পরে আমি এই গল্প মাহবুবের কাছে শুনছি যে স্বপন এই ক্যান্টনমেন্টে জানানোর পর সে চলে গেল মাহবুবের বাসা। মাহবুবের কিন্তু সেই বিয়েতে আসার কথা। তো সে ওয়্যারলেসে জানাইছে যে আমি মানিকগঞ্জ থেকে ফিরছি খুব সহসাই, আমি বিয়ে বাড়িতে আসছি, তো আমার দেরি হবে। তো স্বপন চলে গেছে তার বাসায়, সে তাকে মিন্টন রোডে, মানে ক্লাস 1 গ্যাজেটেড অফিসারদের জন্য একটা এনক্লেভ আছে, তুমি হয়তো জানো, দেখেছো কিনা জানি না। তখন বাংলো ছিল, এখন বোধহয় মাল্টিপ্লেক্স ফ্ল্যাট, ওই ইন্টারকনের সাথে। তো সেখানে মাহবুব থাকতো। তো ফ্ল্যাটে লিটু আর স্বপন গিয়ে উপস্থিত হয়েছে। ঠিক সেই মুহূর্তে মাহবুব ওয়াজ গেটিং রেডি টু কাম টু ম্যারেজ, মানিকগঞ্জ থেকে ফিরে আসছে। উপরে এটা দেখা যায় মাহবুব কাপড় টাপড় পরতে, চুল আছে। তখন লিটু আর স্বপনকে দেখে বললো যে কি ব্যাপার, তোমরা এখানে কেন? আমি তো আসছি, আমি তো বলছি তোমাদের জানাইছি, আমার অফিস থেকে জানানো হয়েছে, জানানো হয়নি যে আমি দেরি হবে মানিকগঞ্জ। হ্যাঁ, কিন্তু মাহবুব এক ঘটনা ঘটছে। বলে কি ঘটনা? যে নিম্মি আর ডালিমকে উঠায় নিয়ে গেছে গাজী গরম মারতে বিয়ে বাড়ি থেকে। কোথায় নিয়ে গেছে, কি হয়েছে জানি না, তবে তার পরিবারের সবাই এখন অ্যারেস্ট করা হয়েছে। তারা সব ওই সারদি উদ্যানে আছে, মানে রেস্ট করছে। আর্মি সারা ঢাকা শহরে ছড়ায় পড়ছে। তার প্রত্যেকটা গাড়ি চেক করতেছে যে লুকিং ফর দি মিসিং অফিসার অ্যান্ড অ্যাবডাক্টেড অফিসার অ্যান্ড হিজ ওয়াইফ। মামুকে চাই নাকি? এটা তো সাংঘাতিক কথা। গাড়িকে তো বিশ্বাস করা যায় না বলে সে রেড টেলিফোন করতে, মানে হাত দিতে গেছে, রেড টেলিফোন বেজে উঠছে। কে? শেখ মুজিব। ফোন মাহবুব। তো উঠেছে, কে বলছে? আমি মাহবুব বলছি। বলে যে আমি প্রাইম মিনিস্টার মুজিবুর রহমান। বলে কি? জি স্যার বলেন। বলে কি তুই ইমিডিয়েটলি আমার বাসায়। এর মধ্যে চিফ অফ স্টাফ, ডেপুটি চিফ অফ স্টাফ, সিজিএস, খালিদ মোশাররফ, এদেরকে দেখানো হয়েছে, এরাও আসছেন। মেজর কর্নেল নুরুজ্জামান, রকিবানী চিফ, আসছেন সবাই। জিয়া রহমান অলসো কে ডেপুটি চিফ। আচ্ছা, মাহবুব তখন চলো, তখন লিটুদের গাড়িতে বসেই ও চলে আসলো। তো ওই গাড়িটা যখন গেল, গাড়ির নাম্বার দেখে আমি বুঝলাম যে উই আর সেফ, আমাদের মারবে না। কারণ এরা যখন এসে উপস্থিত হয়েছে, তার মানে things will be under control। আর সারা দেশে কি হচ্ছে এগুলো কিন্তু জানি না, মানে সারা ঢাকা শহরে। তখন গেটের সামনে থামলো, ওটা থেকে মাহবুব নামলো, স্বপন আর লিটু গাড়ি নিয়ে দূরে গিয়ে সামনে ব্রিজের কাছে থামলো, গাছের ছায়া নিচ্ছে। আমরা যে মাইক্রো বাসে আছি ওটা কিন্তু ওরা জানে না। মাহবুব চলে গেল ভিতরে। ইন দি মিনটাইম আমি চিন্তা করছি যে আমি কি করব, কি করা উচিত। আমার ফার্স্ট ফিল্ডের রেজিমেন্টের লোকেরা মুজিবের গার্ড রেজিমেন্ট হিসেবে তখন নিয়ে দিত। আমি যদি একটা আওয়াজ দেই তখন তো তারা সমস্ত ব্যারেল ঘুরাই দিবে। কিন্তু এর মধ্যে একটা ক্রস ফায়ারের সিচুয়েশনে কে মরবে কে বাঁধবে, এটা তো একটা সমস্যা। এটা বোধহয় ঠিক হবে না। যেহেতু মাহবুব ভিতরে গেছে, লেটস সি হোয়াট হ্যাপেন। কিছুক্ষণের মধ্যেই মাহবুব, আমি দেখলাম যে মাহবুব না, শেখ কামাল, রেহানা, তারপরে শেখ জামাল, বেগম মুজিব নিচে গেটের বাইরে এসে আমাদেরকে
খালাম্মা টালাম্মা চলার অসুবিধা, মানে রক্তাক্ত চুল্লু, ওদের দেখে তো ওরা ঘাবড়ে গেছে। তারপরে নিম্মির অবস্থা তো ভিতর নিয়ে আমাদের ভিতর নিয়ে গেল। তখন ভিতর না যাওয়ার পরে দেখলাম সিটিং রুমে প্রথম আমাকে ডাকলেন মুজিবুর রহমান আর আমার নিম্মিকে। তো রেহানারা সব ওখানে দাঁড়ায় রইল, মিসেস মুজিব দাঁড়ায় রইলেন, আমরা ভিতরে গেলাম। গিয়ে দেখে সব মজলিস বসে আছে, চিফ অফ স্টাফ, ডেপুটি চিফ স্টাফ, সিজিএস এন্ড অল দ্যাট। তখন এর মধ্যে গাজী গভর্নর বাসা থেকে ফোন আসছে প্রাইম মিনিস্টারের কাছে যে বাড়ির সবাই ধরে নিয়ে গেছে আর্মি। যতক্ষণ পর্যন্ত আমাদের অফিসার লেডি ওয়াইফকে না পাওয়া যাবে আমরা কাউকে ছাড়বো। আর ওই গার্মেন্ট 17 জন যে গার্মেন্ট গেছিল মাইক্রোবাসিটি, এই খবর শুনা গাজীরও মুখ শুকায় গেছে, মুজিবুর রহমানেরও মুখ শুকায় গেছে, যার জন্য এই সবাইকে ডেকে নিয়ে আসে, জিয়াউর রহমান, শফিউল্লাহ, খালেদ মোশাররফ। আচ্ছা, তো মুরলী বুদ্ধি আর কি। আমরা ঢুকতেই নিম্মিকে জড়াই ধরলেন মুজিবুর রহমান, না তুই কাঁদিস না, তুই কাঁদিস না, আমি এটার বিচার করবো। এই হারামজাদা গাজী, তুই করছিস কি? এটা কি করলি তুই? যা ওর পা ধরে মাপচা, আমার বউয়ের পা ধরে মাপচা। গাজী একটু অগ্রসর হওয়ার পর আমার বউ বলল, নিজের চপ্পল খুলে বলল, খবরদার, তুমি আমার ক্ষমা পাওয়ার যোগ্য নয়, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, তুমি পিছিয়ে যাও। মুজিব আর বাকিরা তো সব চুপ করে বসে, আমি কি করে দাঁড়িয়ে। তখন বলতেছে মা, আবার মুজিব আমার বউ জড়ে ধরে বললো, মা আমি এর উপযুক্ত বিচার করব, তুই আমার ভরসা রাখ। তখন আমার বউ বলছিল, নিমি বলছিল যে চাচা, যাদের রক্তের উপরে আপনি আজ দেশের প্রধানমন্ত্রী, তাদেরই আজকে রক্ত ঝরাইতে হয় স্বাধীন দেশে গাজীর মতো একটা কম্বল চোরের হাতে। এর বিচার আপনি কি করবেন? আমি বিচার করলাম আল্লাহ, আল্লাহ তার বিচার করবে, আমি আপনার কাছে কোনো বিচার চাই না। তখন আবার বেগম মুজিব উপরে নিয়ে যা, তখন উপরে নিয়ে বোধহয় নাচা টাচা কি জানে। এরপর আমরা বলি একটা কর, শফিল্লাহ তুমি ওই আর্মি কন্ট্রোলে ফোন করে মোমিনরে বলো গাজীর পরিবারে ছেড়ে যাবে। তো শফিল্লাহ পিক আপ দি ফোন, ফোন করলাম মেজর মোমিনকে। মেজর মোমিন বললেন, স্যার আই এম সরি, we are deployed to recover the miscreants and the illegal arms operation, আমরা নিয়োজিত। আমি কিভাবে একজন 17 জন অস্ত্রধারীকে ছেড়ে দিতে পারি? কাজী হ্যাজ টু প্রডিউস দি মিসিং অফিসার, হিজ ওয়াইফ and এই 17 জন অস্ত্রধারীকে আমাদের কাছে সুপর্দ করতে হবে। তারপরে আমি ডিসাইড করবো আমি গাজীর ফ্যামিলিকে ছাড়বো কি ছাড়বো না। অবস্থা গেল আরো বিগড়ে, মুজিবও কাপাকাপি শুরু, ওদের গাজীগুলো তো বুক শুকায় শেষ। আর সকালবেলা দেখো প্রাইম মিনিস্টার স্যার, প্রাইম মিনিস্টার ডিজায়ার্স অর নট ডিজায়ার, ওনাকে বলেন উনি লিখিত অর্ডার দিলেও আমি সেটা মানবো না, বিকজ আই হ্যাভ গট মাই ম্যান্ডেট হুইচ আই হ্যাভ ফর মাই চিফ অফ স্টাফ। এখানে কোনো ভাই বোনদের ব্যাপার না, এটা হলো লিগাল ম্যাটার, লিগাল ব্যাপার। তখন সকালবেলা তবু দেখো মোমেন্ট, তুমি যদি একটুখানি, তখন বলে স্যার প্লিজ ডোন্ট, I have got my moral ethics. I'm promise bound. Touching the Quran when I got commissioned, আমি এটা আপনাদের এই কোন রকম আপত্তি মিনতি আমি শুনবো না। দ্যাট ইজ বিয়ন্ড মাই ডিগনিটি বলে উনি ফোন রেখে দিল। তখন মুজিব সবই শুনলেন, যে স্যার এরকম ব্যাপার, এটা তো লিগাল কমপ্লিকেশন দেখা দিচ্ছে। তখন বলে আরেকবার তুই ফোন কর। তো মুজিবুর রহমান সফিরা বললো, সফিরা আবার ফোন করলো, আমরা দাঁড়ায় আছি, আমি দাঁড়ায় আছি, নিমের আসতে উপরে চলে গেছে। ফোন করার পরে সফিরা বলে যে লোক মোমেন্ট, আই রিকোয়েস্ট ইউ ওয়ান্স এগেইন প্লিজ। তখন মুজিবুর রহমানকে দিয়ে আমার দেয়, উনি ফোন নিয়ে বললেন মেজর মোমেন্টকে যে মোমেন্ট, আমি মুজিব বলছি। হি সেড, স্যার I have no time. I'm running a big operation and I'm the commander.
I'm sending one of my officer to your residence. He will explain whatever I've got to say. Well, he dropped the phone. মুজিবের মুখ শুকিয়ে গেল। এখানে যারা বসা জিয়া রহমান আর খালেদ মোশাররফ, নুরুজ্জামান, এরা সব করে বসে শফিউল্লাহ, কি করা যাবে? Within 5 minutes, Captain Shahid arrived. He was from cavalry and he was a friend of mine during the student days. আমরা একসাথে কন্টেম্পোরারি ইউনিভার্সিটিতে ছিলাম আর কি। হ্যাঁ, ও হলো তোমার কি বলে এটা লালবাগের ছেলে, আর আমরা ছিলাম মালিবাগ। যাই হোক, সরি, ও আমরা দোস্ত, মানে বন্ধু। তো ক্যাপ্টেন, হি ওয়াজ এ রিপ্যাট্রিয়েটেড অফিসার এনিওয়ে। তো শহীদ আসছে, আসার পরে মুজিবুর রহমানের এবং আদালতের সামনে শহীদ বলেছে, স্যার, আই হ্যাভ বিন ordered to come and convey the message loud and clear to you that it is a legal matter. Ghazi has violated the Prime Minister's order on which army has been deployed over the whole country, and he had abducted an officer in uniform and his wife while he himself is engaged in this operation along with 17 gunmen in the Red Cross microbus. Now, যেহেতু আমরা deployed আছি to recover the illegal arms, the commander said, no way, Ghazi and these 17 people has to be surrendered to him, and then legal proceedings will start according to the law. দেশে ইমার্জেন্সি চলছে, আমাদেরকে প্রাইম মিনিস্টার খুব ঝুঁকিপূর্ণ দায়িত্ব দিয়েছেন, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। তখন বলে স্যার, আমার আর কিছু বলার নেই, আপনার যদি কিছু বলার থাকে আমাকে বলা হয়েছে শুনে আমাদের কমান্ডারকে জানান। না, ঠিক আছে, তুমি যাও বাবা। তো শহীদ চলে গেল। এরপর শেখ মুজিব আমাকে বললো, তুই মাফ করে দে। আমি বললাম, স্যার, আমি তো বললাম। স্যার, শেখ মুজিবকে কাউকে বোধহয় আপনি মানে অফিসিয়াল কোনো এগুলি মানতো না। আমাকে তুই করে বলতো, কারণ আমার একটা পারিবারিক সম্পর্ক ছিল তো। না, উনি তো মাহবুবকেও তুই করে বলতো, গোলাম মোস্তফাকেও তুই করে বলতো, শফিউল্লাহকেও তুই। আমি জানি না, কিন্তু আমাকে উনি তুই করে বলতেন। আমি তোর ওর থেকে যে কোনো সময় গিয়ে ডাকতে যাইতাম, খাবার খাইতাম বসে। কই মাছ পছন্দ করতেন, ওই ওনার চৌবাচ্চায় সবসময় বড় বড় কই মাছ থাকতো, আরামসে খাইতাম, চলন বিলে কই মাছ, কোনো অসুবিধা নেই। আমার তো গতিবিধি ছিল খুবই খোলা, মানে আমি যে কোনো সময় যাইতে পারতাম, যে কোনো সময় ডাকলেই চলে যেতাম। উনি প্রায় ডাকতেন আমাকে, আমি খবর না দিয়ে। তো এখন উনি বললেন, ঠিক আছে দাঁড়েন, যা, আমি বিচার করবো। আমি স্যার ভেরি গুড। তো এই আমার গাড়ি বাইক করে ওরা বাসায় পৌঁছে দিয়ে, ওরা নিবে এদেরকে বাসায় পৌঁছে, মানে মার্সিডিজ। আমি স্যার নট নিডেড, বাইরে স্বপন আছে, আরো 2-4 দিনের মধ্যে আসে পড়তে, গাড়ির কোনো অভাব নাই, আমরা চলে যাব, আপনার গাড়ি দেওয়ার দরকার নেই। বলে, না শোনো, এক কাজ, আয় গাড়িগুলো আহমদাদা, তুই যাবি এদের সাথে বিহার, বাকি কাজ যে সম্পূর্ণ হয় নাই সেটা সম্পূর্ণ করার সম্পাদন করার জন্য। নিমি বলল, খবরদার, তুমি আর লেডিস ক্লাবে ঢুকার তোমার কোনো অধিকার নাই, তুমি সেটা লস করছো, তুমি যাবে না, ইউ উইল নট গো। তখন চুপ, তোমরা চলে যাই। আমরা চলে আসলাম। আসার পরে কন্যা সম্প্রদানে যে বাকি কতগুলি থাকে না রকম রকম, ওই সমস্ত সম্প্রদান করা হইলো। এরপরে 2 দিন পরে আমি কুমিল্লায় ফিরে চলে আসবো। হঠাৎ শেখ মুজিবুর রহমান সাহেব ডাকলেন চিফ অফ স্টাফ শফিউল্লাহকে। ডাকার পরে কি কথা ছিল জানি না, উনি ফেরত এসে বললেন যে, ডালিম, ইউ ক্যান গো ব্যাক টু কুমিল্লা নাও, ইউ টু তোমার নিমের ঘটনাকে নিয়ে। এর মধ্যে তো অনেক গোলমাল হয়েছে, এটা আমার বইটা আছে, যে কি অবস্থা আর্মির মধ্যে উত্তেজনা না, অল দিস থিংস, এগুলো আমি ডিটেলসে যাচ্ছি না। উনি বললেন যে একটা কোর্ট অফ ইনকোয়ারি করতে হবে। আজব ব্যাপার, দোষ করলো গাজী, কোর্ট অফ ইনকোয়ারি হচ্ছে আমার। তা আমি বললাম যে ঠিক আছে স্যার, কোর্ট অফ ইনকোয়ারি করতে করেন। তা আমি আর কুমিল্লায় যাওয়া বন্ধ হলো। এরপরে আর আমার কুমিল্লায় যাওয়া হয়নি। উনি কি করলেন,
হঠাৎ একদিন, না এরপরে আমি কুমিল্লাতে ফেরত চলে গেলাম পোর্ট অফ ইন্টারি শেষে, কুমিল্লায় থাকা অবস্থায় হঠাৎ একদিন ঢাকা থেকে ফোন আসলো যে 13 জন না অফিসারকে আর্মি থেকে বাদ দেওয়া হয়েছে। ইনিশিয়ালি 65 জন অফিসারকে এনলিস্ট করা হয়েছে, আর প্রথম যে 7 জন অফিসার লিস্ট বাইরে হয়েছে PO9 প্রেসিডেন্সিয়াল অর্ডার অফ 9 একটা ছিল তখন, কোনো কারণ দর্শানোর ব্যতি রেখে আপনি যে প্রাইম মিনিস্টার ওয়াজ এন্টাইটেল টু sack anyone from the service। এবং সংসদ সদস্যদেরকেও। হ্যাঁ, তো PO1 ওইটাকে বলা হয়তো প্রেসিডেন্সিয়াল অর্ডার নাম্বার 9 PO9। তো ওই PO9 এর আমাদের আমি আর আমার নাম প্রথম, তারপরে নূর, বাকি 5 জন। তো নূর, আমি এই ঘটনা যখন ঘটে খবরটা আমি ঢাকা থেকে পাই রাত্রেবেলা, সেদিন আমার বাড়িতে একটা পার্টি ছিল কুমিল্লায়। আমি আমার স্কুলে আমি কুমিল্লা জিলা স্কুলে পড়াশোনা করছি, স্কুলের টিচারদের আর ভিক্টোরিয়া কলেজ থেকে পরীক্ষা দিয়েছিলাম, ওই কলেজের সমস্ত প্রিন্সিপাল থেকে সমস্ত প্রফেসরদের আমি বাড়িতে একটা দাওয়াত করছিলাম। তো পার্টি চলছিল, তখন হঠাৎ নূর আমাকে ফোন করে ঢাকা থেকে জানাইলো, হি ওয়াজ দেন এডিসি টু জিয়া রহমান, যে স্যার আমাদেরকে তো স্যাক করা হয়েছে PO9 এর আন্ডারে। খবরটা আসছি ব্রিগেড কমান্ডার নাজিমুল হুদার কাছে। তো নাজিমুল হুদা আমাকে খুব ভালোবাসতেন, যুদ্ধের সময় আমরা একসাথে ছিলাম, কয়েকটা অপারেশনও করছি আমি ওনার থেকে। হি ওয়াজ এ ফাইন ম্যান। উনি আগরতলা ষড়যন্ত্র কেসের মধ্যে একজন আসামি ছিলেন। যাই হোক, টু কাট ইট শর্ট, উনি এই ব্যাপারটাকে মানিয়ে নিতে পারবেন। এর পরের দিন উনি আমাকে নিয়ে বললেন যে আমি যাচ্ছি ঢাকায় যে আসলাম, সন্ধ্যার সময় গেলাম শেখ মুজিবের বাড়িতে। He also had an easy access to শেখ মুজিবের house। গিয়া শেখ মুজিবকে একটা রেজিগনেশন লেটার দিয়ে বলে, স্যার দিস ইজ এ রেজিগনেশন আই এম সার্ভিং, আই এম সাবমিটিং, এটার অফিসিয়াল কপি উইল কাম ডিউ প্রসেস টু ডিউ প্রসেস। মুজিবুর রহমান ওয়াজ ফেরুল্লাহ। এটা কি নাজমুল, তুই কেন? স্যার আই এম নো মোর ইন্টারেস্টেড। যেই আর্মিতে আমরা কোনো কিছু লোভে আমরা আর্মিতে চাকরি করি না পয়সার লোভে, না কুরবস্তির লোভে। আমরা শুধু আমাদের দেশের খেদমত করার স্বার্থে আর নিজেদের আত্মসম্মান বজায় রাখার জন্য আমরা ইউনিফর্ম ধারণ করি এবং ওত নিই। যেখানে আমাদের ইউনিফর্মের কোনো মূল্য নাই, আমি সেই আর্মিতে চাকরি করি। যদি আপনি আমার অনেক কাছের লোক, তবে আপনার প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে। এদের যদি আপনি চাকরি থেকে বাদ দেন, আমি সেই জায়গায় চাকরি করতে না। তো ইউ বিকাম ভেরি ইমোশনাল, তোরা খালি তোদের দিক দেখো, আমার দিকটা কেউ দেখে না। তখন উনি বলেন, স্যার আপনার দিক দেখা আপনি যথেষ্ট, আর অনেক লোক আছে, বাস দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। তো আমরা বেরিয়ে আসছিলাম সালাম জানায়, তখন মুজিব আমাকে বললো যে দাঁড়িম তুই একটু থাম, হুদা তুই একটু বাড়ি যা। হুদা বাড়ি গেল, আমার বলে যে তুই আর নূর আমার সাথে রাখছি বাসায় যত তাড়াতাড়ি সম্ভব। তো গেলাম মুজিবের, আমরা প্রথম যাইতে চাই না, কেন যাবো ওখানে, সেই জন্য। যাই হোক, আবার রিমাইন্ডার আসলো মুজিবের তরফ থেকে, তখন তো আর মানা করা যায় না। গেলাম, যাওয়ার পর দ্যাট ওয়াজ দি লাস্ট মিটিং বিটুইন আস অ্যান্ড বিটুইন মি অ্যান্ড শেখ মুজিব পরিবার। যথাযথ 3 তলায় এই রুমে যেখানে গোপন মিটিং হতো, ওখানে গেলাম। রেহানা চাটা দিয়ে গেল, আমি নূর আর তো আমরা চাটা খেলাম। সেটা বলে, দেখো বাবা, তোরা শুধু তোদের সাইডটা দেখা, আমার সাইডটা দেখ, আমার তো পার্টি নিয়ে চলতে হয়, আমি তো একজন রাজনীতিবিদ, পার্টি বাদ দিয়ে তো আমি চলতে পারি না। আমরা তো কোনো রাজনীতি ইনভলভ না, পার্টি কেন চালিত হয়, কিভাবে চলবে, সেটা এই সমস্ত ব্যাপারে আমাদের কোনো জ্ঞানই নেই। আপনার জ্ঞান আছে, আপনার জ্ঞান আপনার কাছে রাখেন, আমাদের কেন এই সমস্ত বলতে বলে, না না তোরা তো আমার এই ডিসিশনে পার্টি চাপে আমাকে, আমি সিদ্ধান্ত নিতে দিতে। হ্যাঁ স্যার, আপনি ভালোই সিদ্ধান্ত নিতেন, 65 জন অফিসারকে চাকরি বার করে দিলে কি অসুবিধা হবে, আর্মিতে তো হাজার হাজার অফিসার আছে। উনি বললে যে না না শোন, তোদের জন্য আমি কি করতে পারি, তোরা যদি বিদেশে চাকরি করতে চাস আমি তোদেরকে বিভিন্ন মিশনে পাঠাতে পারি, যেখানে যার ইচ্ছা
তোরা যদি ব্যবসা করতে চাস তাহলে শেখ নাসেরের পার্টনার হয়ে ব্যবসা কর, মানে তার ছোট ভাইয়ের সাথে পার্টনার হয়ে ব্যবসা কর। আমরা বললাম যে, আমি বললাম চাচা আপনি আমরা শ্রদ্ধা করি, এখনো শ্রদ্ধা করি, আপনি ভালো মনে করছেন, আপনি আমাদের চাকরি চ্যুত করছেন, আল্লাহ আল্লাহ খায় আল্লাহ, খাওয়া পড়ার জন্য আপনার ভাইয়ের সাথে মিলে ব্যবসা করতে হবে না আমাদের, আমরা ওইরকম পরিবার থেকে আসি নাই দুজনেই, এটা আল্লাহ চালাই দিবে, মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আর দ্বিতীয় কথা, বিদেশে চাকরি নেওয়া সেটাও সম্ভব না, আপনি সরকারের আন্ডারে আমরা আর চাকরি করতে পারবো না, কোনো ব্যাপার। যদি পারেন ইউনিফর্ম ফিরে দেন তাহলে আবার আমরা চাকরি দেবো, তাহলে দরকার কিছু। কিন্তু যারাকে একটা কথা বলে দিচ্ছি, এই যে আপনার পার্টি পার্টি করতেছেন না, যারা আপনার কানে মধু ডালে সবসময় যে বাংলাদেশ মানে মুজিবুর রহমান, বাংলাদেশের জনগণ মুজিবকে ভালোবাসে, মুজিব তাদেরকে ভালোবাসেন, আবার একই সাথে আপনি দেখেন যে টিকা গণভবনের দেওয়ালে যে মুজিব বলে কম্বল তোরা গাদি, এতগুলি কম্বল আইলো আমার কম্বলটা কই, সেটাও বাংলিশ করে বাইরে পাঠাই আরামদাদা। এদের নিয়ে আপনি রাজনীতি করতেছেন করেন, আবার টিকা দেখা যায় মুজিবের মাথায় গোবর, বুদ্ধি বলে কিছু নাই। আপনি আবার তোফাইল দিঘান এই কথা জানলো কিভাবে জনগণ, তখন আবার তোফাইল কাজ এগুলি মুছে জলদি মুছে জলদি। চাচা এই যে টাটার দল আপনার ঘিরে রাখছে, আপনি জানেন না, আপনি আজকে 71-এর আগে যে মুজিব আপনি ছিলেন সেই মুজিব আজকে আপনি না, আপনাকে জনগণ কতটা যে ঘৃণা করে, আপনি যে জনগণ কত দূরে চলে গেছেন। আমরা মাঠে ময়দানে কাজ করি, আমরা জানি দিন একদিন আসবে, চাচা আগে হোক পরে হোক দিন একদিন আসবে, যেদিন যখন গুলির বৃষ্টি শুরু হবে সেই গুলিগুলো সব আপনি নিজেই ধারণ করতে হবে, আপনার চারিপাশে একজন লোককে খুঁজে দেবে। আসি সালাম স্যার, আপনার অ্যাসিস্ট্যান্ট যারা আছে তারা আমাকে একটু হারি আপ করতে বলছেন। আমি এক কথায় একটা কোশ্চেনের উত্তর নেই, যে শেখ মুজিব বেশি খারাপ মানুষ ছিল না শেখ হাসিনা বেশি খারাপ ছিল? স্যার দেখো, অ্যাকচুয়ালি শেখ হাসিনা তো তখন খুবই ছোট, তার সাথে তেমন একটা ইন্টারাকশন ছিল না, বিয়ে হয়ে গেছে বাজারের সাথে, কিন্তু আমি দেখতাম যে প্রত্যেকদিন রাত্রেই মায়ের সাথে হেঁটে আইতো মুজিব, আমার বেগম মুজিব খাওয়াই টাই পাঠাই দিত। আচ্ছা, তখন সে ছাত্র রাজনীতি কিছু চলছিল, তেমন বিশেষ কিছু না, ওর চেয়েও বড় বড় নেতা ছিল মহিলা আমি লিগে, অতএব আমি এই ব্যাপারে তেমন একটা বলতে পারবো, তবে স্বৈরাচার হিসাবে বলতে পারবো। হ্যাঁ, আমি এটাই বলছি জি স্যার, এখনকার হাসিনার কথা বলছি জি স্যার। এখনকার হাসিনা ওয়াজ ফার মোর ভিশাস এবং রক্ত পিপাসু দেন হার ফাদার, এটা বলতে আমার কোনো। মুজিব বীজ বপন করেছিল এক নায়ককে, আর সেইটাকে 16 বছরে পাকাপোক্ত করতে ভারতের সাহায্যে হাসিনা, এবং সে তার চেয়েও বেশি বাংলাদেশে ক্ষতি করছে, বাংলাদেশের লোকে মারছে, গুম করছে, আয়না ঘর সেই ঘর ফাল এই সমস্ত। অতএব তার কীর্তিকলাপ মুজিবের তুলনায় হাজার গুণ বেশি। স্যার, মেজর জলিলকে গ্রেফতার করেছিলেন কেন আপনারা স্যার? কে মেজর জলিলকে কেন গ্রেফতার করতে হলো? সে আমাদের একজন সহজ মানে সমমনা মেম্বার ছিলেন, ওনাকে বন্দি করছিলেন। মূল কারণ ছিল ওই ভারত যে 16,000 কোটি টাকার জিনিসপত্র চুরি করে লুট করে নিয়ে গেছিল বাংলাদেশ থেকে, যেটা পারমিশন দিয়েছিল মুজিব সরকার, মানে তাজউদ্দিন সরকারের মুজিব সরকার। তার বিরুদ্ধে he was the man who spoke out, যে আমি একটা জিনিস বনগা দিয়ে কোনো ট্রেন যাইতে দেব না, সেই জন্য তাকে অ্যারেস্ট করছিল। পরে বসে মুক্তিযোদ্ধাদের আমাদের চাপে ছাড়িয়ে দিতে পারছে। জহির রায়হানের বিষয়টা কি ছিল স্যার? দেখো, আমরা তো আর্মিতে চাকরি করতাম, তো বাইরে কি হচ্ছে, তবে কিছু জানতাম, স্বপন টপন এরা ছিল, সব ট্র্যাক পার্সন সবাই কিনা। আমি তোমাকে বলবো, যুদ্ধের সময় শেষ পর্যায়ে একবার দীপুধর কলকাতাতে ভিজিট করছিল। ভিজিট করার সময় অ্যাজ এ ফরেন মিনিস্টার
খন্দকার মুশতাক তার অনারে একটা চা চক্রের বন্দোবস্ত করে 19 নম্বর থিয়েটার রোডে, মানে মুজিবনগর সরকারের পীঠস্থান। সেইখানে আমি উপস্থিত ছিলাম, আরো অনেকে উপস্থিত ছিল, মাহবুব ছিল, তৌফিকুল চৌধুরী, নুল কাদের খান, ডক্টর কামাল সিদ্দিকী, আরো অনেকেই যে সচিবালয়ে যারা থাকে বড় বড়। সেখানে আমরা জটলা পাঠায় তখন কথাবার্তা বলছিলাম যে নব্য স্বাধীন বাংলাদেশকে কিভাবে গড়ে তোলা যাবে, বিভিন্ন জন বিভিন্ন রকম কথা, বিভিন্ন আঙ্গিক অঙ্গনে কি করতে হবে না হবে এই সমস্ত আলোচনা হচ্ছিল ওভার দি কাপ অফ টি। আর ডিপি ধর ঘুরে ঘুরে প্রত্যেক গ্রুপের কাছে গিয়ে শুনছিলেন যে কি কথাবার্তা হচ্ছে। একসময় আমরা যখন কথাবার্তাতে লিপ্ত, ডিপি ধর আমাদের কাছে আসলেন, আসা তখন আমরা ডিসকাস করছি যে বাংলাদেশের ইকোনমি কিরকম হবে, ইকোনমিক পলিসি কি হবে, কৃষি ক্ষেত্রে কি হবে, চিকিৎসা ক্ষেত্রে কি হবে, এই সমস্ত ব্যুরোক্রেসি কিভাবে রিবিল করা হবে। তখন জিপি ধর আমাদেরকে, আমরা নোটিস করে নিই যে সে এসে দাঁড়িয়েছে, সে আমাদের কিছু বয়, gentlemen, listen to me. You don't have to bother about all this thing. You will just go back to independent Bangladesh and rest of the thing will be taken care of by us. এই কথার সাথে যদি তুমি একটু রিলেট করার চেষ্টা করো, তাহলে জহির রহমান যেহেতু উনি একটা মুভি বানাচ্ছিলেন অপকীর্তি, মানে সকল মুক্তিযুদ্ধের উপরে, মানে আওয়ামী লীগের অপকীর্তি এবং কিভাবে ভারতকে দেশ বেঁচে দেওয়ার খেলা চলছে, এই ব্যাপারে উনি একটা ভিডিও বানাচ্ছিলেন। অতএব তাকে ডাইকে নিয়ে গিয়ে মারা ওই মিরপুরে, এটার সাথে একটা সাদৃশ্য তো খুঁজে পাওয়াই যায়, যদিও এটা প্রমাণিত নয়। স্যার, যুদ্ধে 30 লক্ষ মানুষ মারা আচ্ছা, গিয়েছে, এটা তো বলার ব্যাপার। নারী সম্ভ্রম হারিয়েছিল পাকিস্তানি মিলিটারিরা। 30 লক্ষ তো নয়, শোনো, এই 30 লক্ষ কথাটা জন্ম নিল কেমনে সেটার ইতিহাস বোধহয় আবার বইমেজে লেখাতে। আমি তোমাকে আবার স্মরণ করার জন্য তোমার শ্রোতাদের বলছি, মুজিব যখন ইংল্যান্ড মানে লন্ডন হয়ে ইন্ডিয়া হয়ে বাংলাদেশে আসবে, লন্ডনে উনি কয়েক ঘন্টা যাত্রা বিরতি করেছিলেন, এগুলি সব অর্গানাইজ করেছিল পাকিস্তান সরকার। তখন তার সাথে দেখা করতে যায় সিরাজ ভাই, বিবিসির বাংলা বিভাগের হেড, আর বাংলাদেশের মিশনের ইনচার্জ রেজাইল করিম, ফরেন মিনিস্ট্রি অফিসার, যার সাথে আমিও চাকরি করছি কিছুদিন, ওনার সাথে আমার জানাশোনা আছে। এই দুজন মুজিবুর রহমানের কাছে যায়, ক্ল্যারিস হোটেলে নিয়ে তারা সবাই বিরতি, মানে যত ঘন্টা রেস্ট। তখন মুজিব তাদেরকে জিজ্ঞেস করে, আমি এটা আমাকে সিরাজ ভাই নিজে বলবে, সিরাজ ভাইয়ের সাথে আমার একটা ঘনিষ্ঠতা ছিল আগে থেকে, যখন আমি ছাত্র জীবন ছিলাম। তখন উনি বাংলা বিভাগের ইনচার্জ ডেভিড ফ্রস্ট আসছে মুজিবের ইন্টারভিউ নেওয়ার জন্য। তো মুজিব তখন সিরাজ ভাই আর এই রেজাইল করিম সাহেবকে আলাদা ডেকে নিয়ে জিজ্ঞেস করতেছে যে সত্যি কি বাংলাদেশ স্বাধীন হয়েছে নাকি আমাদের কোথাও নিয়ে মাইর ফালানোর বন্দোবস্ত করেন। তখন সিরাজ ভাই ওনাকে বললেন, স্যার, মুজিব ভাই, বাংলাদেশ স্বাধীন হয়েছে, আপনি যাইতেছেন অ্যাজ এ প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, কিন্তু আপনি ইন্ডিয়া হয়ে যাচ্ছেন কেন সেটা আমরা বলতে পারবো না, এটা আপনার সিদ্ধান্ত। তখন বলছি ক্ষয়ক্ষতির, তখন ইন্টারভিউ নিব তো ক্ষয়ক্ষতি কত, তো যে সবকিছু মিলে প্রায় 3 লক্ষর মতো। 3 লক্ষ, এখন 3 লক্ষরে তারপরে সিরাজ ভাই যে পরে আমাকে বলছেন যে আমি কোনোদিন ভাবতে পারি না যে মুজিব ইংরাজিতে ডেভিড ফ্রস্টের সাথে কথা বলবেন, আমরা বলছি যে উনি বাংলাতে কথা বলবেন, ডেভিড ফ্রস্ট পরে তর্জমা করে নেবে। যখন ইন্টারভিউ নিতে ছিল তখন ডেভিড ফ্রস্ট asked this question, what do you think is the losses of life in this so-called freedom during this freedom struggle? মুজিব বলল 3 মিলিয়ন। 3 লক্ষরে বানায় ফেলাইলেও 3 মিলিয়ন। ওইখান থেকে যে রেকর্ড বাজার শুরু হইলো 3 মিলিয়ন, ওই 3 মিলিয়ন চলতেই আছে। তখন আফটার দ্য ইন্টারভিউ সিরাজ ভাই, তখন মুজিবরা তো আর কাটও করতে পারে না, হি ইজ টকিং টু দি ডেভিড ফ্রস্ট একলা, যেমন আমি তোমার সাথে কথা বলতেছি সেরকম। আফটার দ্য ইন্টারভিউ ওয়াজ ওভার, মুজিব ওয়েন্ট টু রিটায়ার ইনটু হিজ বেডরুম। সিরাজ ভাই কেম and Rizal Karim came. They saw David Frost to handkerchief বাইর করে তার চোখ মুছতেছে, পানি পড়তেছে তো চোখ মুছতেছে।
ওনারা মনে করলেন যে মুজিব বোধহয় এমন ইমোশনাল কথা বলছেন যার জন্য ডেভিড ফ্রস আর তার অশ্রু বিসর্জন শুরু হয়ে গেল এবং অশ্রু দ্বারা বন্ধ করতে পারছেন। তখন তারা বলল, ডেভিড, why you are so emotional? We have hardly seen you too much emotional and never saw eyes rolling down your water rolling down your eyes. ব্যাপার কি? তখন ডেভিড ফ্রস বলল, মুজিবের ইন্টারভিউতে আমি কানতাছি না, দি ওয়ে হি ওয়াজ রজারিং মাই মাদার টাং, আমি ওইটার জন্য আমার চোখ দিয়ে পানি পড়ছে। মানে ইংরাজি ভাষাটাকে তিনি এত বিকৃত ভাবে বলছেন যার জন্য আমার চোখ দিয়ে পানি পড়তে বাধ্য হইল। এখানে আজকের মতো থাক, আমার একটা কাজ আছে, আমাকে এখানে আবার যেতে হবে। আমি তো বান্ডুলে ঘুরে বেড়াই। স্যার 2 মিনিট সময় নেব। 14 ডিসেম্বরে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড দিবস নিয়ে স্যার একটু বলেন। ভাই, বুদ্ধিজীবী হত্যাকাণ্ডটা ওই তুমি যদি দীপুধরের কথা, এটা কারা করেছে স্যার? দীপুধরের কথাটা যদি তুমি শুনে থাকো ভালোভাবে, আর শ্রোতারা যদি শুনে থাকে, সেটা তো পরিষ্কার ইঙ্গিত থাকে যে তারাই সবকিছু করে দেবে, আমাদের কাজ দরকার নাই। তো এটা কার কাছে? পাকিস্তানের ওদের বাইরে কি করবে? ওরা কি পাকিস্তানে এসে তাদের খেদমত করবে? না, তাদেরকে এদেরকে মারার পর একটা মেধাশূন্য বাংলাদেশকে তারা করবে ইন্ডিয়ান স্টাইল, মানে ইচ্ছা মতো। এই হলো ব্যাপার। আর সিরাজ এই যে রকেট সাইন্সের দরকার না ওনার। রাইট স্যার, এই যে 2 লক্ষ মা বোনের ইজ্জত পাকিস্তানিরা নষ্ট করেছে, এই যে বলা হয়, আপনারা স্বাধীনতা যুদ্ধের পরে কি পরিমাণে নারীদেরকে পেয়েছিলেন যারা এসেছিল, তাদের সম্ভ্রম নষ্ট করা হয়েছে? আমি তো মাত্র 2 জন নারী চিনি। আর কি বলি? আমরা তো দেখি না, আমরা তো সারা বাংলাদেশে, আমি যদি হবে না, কারণ তাদের ইচ্ছা আমি কেন ভুল করতে হবে? আমি তাদেরকে এক্সপোজ করলাম, কিন্তু আমি 2 জন নারী এবং তাদেরকে আমরা সাহায্য করছি যতটুকু সম্ভব। আর স্যার সব শেষ কোশ্চেন হচ্ছে, সিরাজ শিকদারকে স্যার কেন মারা হলো, এটা বলে আমি আপনাকে আজকের মতো বিদায় দেবো স্যার। দেখা, সিরাজ শিকদার was a genuinely patriotic revolutionary, তার জন্য তাকে জীবন দিতে হয়েছে এবং তাকে ধরতে থ্রু এন ইনফিলট্রেটেড এজেন্ট যে ছিল E.A. চৌধুরী, অ্যাডিশনাল আইজি অফ স্পেশাল ব্রাঞ্চ। E.A. চৌধুরী তার শালাকে পেনিট্রেট করছিল, ওর মাধ্যমে ধরে। এই ইঙ্গিতটা আমাকে মাহবুব আগে দিচ্ছিল এবং আমি ইঙ্গিতটা পৌঁছে দিয়েছিলাম সিরাজের কাছে, বাট ইট ওয়াজ আই থিংক টু লেট, বাট হোয়াটএভার ইট ইজ, হি গট কট। স্যার মাঝখানে একটু বোধহয় অসুস্থ যাচ্ছে আপনার শরীর, এর আগে 2-3 বছর আগেও আপনার মাসেল টাসেল একদম 6 প্যাক টেক ছিল, শরীর কেমন স্যার? আপনাকে জিজ্ঞেস করা হয়নি। আলহামদুলিল্লাহ। দেখো, তোমার সাথে কথা বলতেছি, তুমি আমাদের দেখতেছো, সবাই দেখতেছো। নিমি ভাবি কেমন আছে? আমাদের সবার প্রিয় ভাবি। না, উনি বেঁচে নাই, উনিকে আল্লাহ নিয়ে গেছে। ও, উনি নাই না? আচ্ছা। ও হ্যাঁ। এবং উনি মারা গেলেন কত বছর? প্রায় 1905 সালে মারা গেছেন। 2005? হ্যাঁ, কারণ she was not allowed to take any treatment. She was under house arrest. 1996 মধ্যখানে খালেদা জিয়া ক্ষমতা এসেও তার পাসপোর্টটা দেয় নাই। Yes. Then she was, when she was free, he fought legal battle and got her passport. কোনো ইয়া করে না, তো সমস্ত করে না। যদিও কামাল সিদ্দিকী wanted to do that, যে ম্যাডামের সাথে একবার দেখা, অন্যজন ম্যাডামের সাথে দেখা করবো। যাই হোক, লিগালি he got it back, she got it back. তখন it was the 4th stage of cancer. তো যখন তোমার 4th স্টেজে ক্যান্সার চলে যায়, তখন সেই যুগে কোনো চিকিৎসা করতে পারে। আমি অনেক জ্ঞান নিয়ে গেছি, কি করতে পারি। যাক, প্রিয় দর্শক, মেজর আমাদের প্রিয় এই জাতির সূর্য সন্তান ডালিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা 50 বছর পরে হলেও অন্তত আপনার কথা শুনতে পেরেছি, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আজকে আমার চ্যানেলে আমি সবশেষ দেখেছি 8 লাখ মানুষ একসাথে দেখছিলেন। আমার মনে হয় এই রেকর্ড বাংলাদেশের ইতিহাসে আর কখনোই হবে কিনা জানি না। শুধু ভিডিও দেখা না, বাংলাদেশের মানুষের কাছে আমার অনুরোধ থাকবে, উনি মাঝে একটু কথা বলেছেন যে শেখ মুজিব ওনার স্ত্রীর সাথে গাজী গোলাম মোস্তফা, যিনি কিনা শেখ মুজিবের এই লুটপাটের সহযোগী, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং রেড ক্রসের প্রেসিডেন্ট বানিয়েছিলেন, একজন খুব সৎ বিচারপতিকে সরিয়ে দিয়ে তাকে বসিয়েছিলেন এই চেয়ারে। তো এই শেখ মুজিবের মুখের কথা এবং কাজের মধ্যে কতটা তফাৎ, সেটা ওনার একটা বক্তব্যে শুনলেন। ওনার স্ত্রীকে তুলে নিয়ে গেলেন, আবার ওনাকে চাকরিচ্যুত করেছিলেন।
তো আমরা এই জিনিসগুলো ভুলে যাই। শেখ হাসিনা গত 15 বছরে সেই বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে, আমি কালকে বিডিআর হত্যাকাণ্ডের সেই ফুটেজগুলো দেখছিলাম। হেফাজতের হত্যাকাণ্ড, বিভিন্ন মানুষকে ধরে নিয়ে যেয়ে হত্যা করা, মানুষকে ক্যান্টনমেন্টের ভেতরে পাকিস্তান সেনাবাহিনীও তো বাংলাদেশের সেনাবাহিনীর যাদেরকে আটক করেছিল এইভাবে আয়নাঘরের মধ্যে রাখে নাই। তো এগুলো আমরা ভুলে যাই বলে আবার মাঝে মধ্যে এ ধরনের স্বৈরাচার আমাদের ঘাড়ে চেপে বসে। আমার মনে হয় আমাদের এই দাবিটা তুলে আনা উচিত যে আমরা মেজর ডালিম বীর উত্তম তাকে আমরা ফেরত চাই, এবং বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ থাকবে, বিশেষ করে বিএনপির কাছে আমার অনুরোধ থাকবে যে মেজর ডালিমের কাছে আমি অনেকদিন ধরেই এই অভিযোগটা শুনছিলাম যে মেজর জিয়াউর রহমান সাহেব ওনাদের প্রতি সুবিচার করেন নাই, এবং আজকে বেগম খালেদা জিয়া আছেন, তারেক রহমান আছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে ভারতের সাথে মিলেমিশে থাকতে চেয়ে তাদের অনুকম্পা পেয়ে ক্ষমতায় থাকবেন, এই স্বপ্ন যতবার দেখবেন ততবারই 21শে আগস্টের মতো, ততবারই 10টা আগস্ট মামলায় যেভাবে আপনাদেরকে ফাঁসানো হয়েছে এভাবেই ফাঁসতেই থাকবেন। সো আপনাদের একটা পক্ষ নিতে হবে। বাংলাদেশের মানুষ এই ভারতকে কতটা ঘৃণা করে এবং পাকিস্তানকে কতটা পছন্দ করে সেটা আজকের এই মেজর ডালিমকে নিয়ে আমার যে অনুষ্ঠান সেটা প্রমাণ করে দিল। এবং মেজর ডালিমরা সরাসরি তো তারা শেখ মুজিবের হত্যার সাথে জড়িত, উনি সেই হত্যায় জড়িত ছিলেন কিনা না ছিলেন আমি সেই কোশ্চেন করিও না, সেটা কোনোদিন করবো না, কিন্তু সেই পক্ষে উনি কাজ করেছেন এবং শেখ মুজিবের বিপক্ষে উনি ছিলেন এবং শেখ মুজিবের ক্ষমতাচ্যুত করার পক্ষে উনি ছিলেন, সেই আমি মেজর ডালিম বলছি সেই বক্তব্যের মধ্যে দিয়ে আমরা প্রমাণ পেয়েছি। কিন্তু আজকে এই মেজর ডালিম যদি নাকি সেই কাজটা না করতো তাহলে বাংলাদেশ কোথায় যেত, কি হতো, সেটা আমার মনে হয় একটু চিন্তা করে তার প্রতি ন্যায় বিচার করা উচিত। এবং সেই সম্মানটা যদি শেষ বয়সে জনাব মেজর ডালিমকে আমরা যতটা ইয়াং ম্যান হিসাবে দেখছি, ওনার বয়স 80-র উপরে, আপনার 85 তাই না স্যার? না, 75। 75, যাক 75 বছর বয়স। তো 75 বছর বয়স অনেক বয়স। উনি দেখতে অনেক ইয়াং, যদিও খুবই নিজের শরীরের প্রতি উনি খুব যত্নবান, এখনো জিম করেন নিয়মিত। তো আমার মনে হয় যে এই মানুষটার এখনো বাংলাদেশকে দেওয়ার অনেক কিছু আছে। আর যাই হোক, তারা কখনো বাংলাদেশের পক্ষে কাজ করবে না। আমি তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া আপনাদের কাছে অনুরোধ থাকবে তার ব্যাপারে একটু সদয় হবেন, এবং আমার বিশ্বাস যে তাকে যদি যথাযথ সম্মান দেওয়া হয় তাহলে তিনি আবারও দেশে যে এই দেশের হাল ধরবেন। বীর যোদ্ধা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। যদি জাতির উদ্দেশ্যে আর কিছু বলার থাকে। হ্যাঁ, শেষ কথা, প্রথমত আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। তোমার সাথে কথা বলার পর আমার প্রত্যয় আরো দৃঢ় হয়েছে যে তুমি ভবিষ্যতে আরো অনেক বড় কাজ দেশের জন্য করতে পারবে সাংবাদিক হিসাবে। আর আমার দেশবাসীর প্রতি এবং বিশেষভাবে তরুণ প্রজন্মের প্রতি আমার শেষ বক্তব্য যে আমাদের অভিজ্ঞতা থেকে যদি তাদের বিপ্লবকে এগিয়ে নেওয়ার স্বার্থে, তাদের লক্ষ্য অর্জনের লক্ষ্যে কোনো কিছু অবদান আমরা রাখতে পারি তারা মনে করেন, তাহলে আমরা পিছ পা হব না। আমরা সারা জীবন দেশ আর দেশের মাটি এবং মানুষের জন্য যা করা করেছে, নিজেদের জন্য কিছুই করে স্যাক্রিফাইসের কথাটা না হয় বাদে দিলাম। আমি কাউকে, যারা ভুল করেছেন তারা সবাই শিক্ষা গ্রহণ করেছেন আশা করি, এবং তারা যোগ্য প্রাপ্য পেয়েছেন। অতএব আমি তাদের কথাও বলতে চাই না। আমাদের কোনো রকম তার প্রতি কোনো প্রতিহিংসা মানে মনোভাব নেই। যার মতো কাজ করেছেন আল্লাহ তার বিচার করবেন, এবং বিচার হয়ে গেছে, কিছু বিচার বাকি দিয়ে গেছে, তা আল্লাহ করবে। এবং আমরা যা কিছু করেছি সেটাও আল্লাহরই হুকুমে হয়েছে। এরকম মেজর ডালিম হয়তো অন্য কেউ হতে পারছে। এটি আমার শেষ কথা। আমি তোমার মাধ্যমে তোমার যারা আমার এই কথা শুনছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। জি, প্রিয় দর্শক, আমরা মেজর ডালিম সম্পর্কে আমরা ছোট্ট একটা প্যাকেজ তৈরি করেছি, এটা দেখে শেষ করব আজকের অনুষ্ঠান। আজ এক জীবন্ত কিংবদন্তির অজানা গল্প শুনবে বিশ্ববাসী। পৃথিবীতে এমন সাহসী সূর্য সন্তান শতাব্দীতে খুব একটা জন্মায় না। লেফটেন্যান্ট কর্নেল শরীফুল হক ডালিম, বীর উত্তম, মেজর ডালিম নামেই যিনি সমধিক পরিচিত, যে নামটি শুনলেই কেঁপে ওঠে বাকশালীদের অন্তর। রূপকথার ডালিম কুমারের চেয়েও যে চরিত্রটি অধিক চর্চিত তিনি মেজর ডালিম। আমার মতো লক্ষ কোটি তরুণ যে নামটি শুনে শুনে নানা কিংবদন্তির চিত্র এঁকেছে কল্পনার ক্যানভাস জুড়ে, আজ তাদের স্বপ্ন বাস্তবে পূরণ হওয়ার দিন।
শরীফুল হক ডালিম 1964 সালে তৎকালীন পাকিস্তান বিমান বাহিনীতে যোগদান করেন। 1965 সালের পাক ভারত যুদ্ধের পর তিনি বিমান বাহিনী থেকে সেনাবাহিনীতে যোগদান করেন। মুক্তিযুদ্ধের শুরুতে শরীফুল হক ডালিম 20 এপ্রিল 1971 সালে পাকিস্তান থেকে পালিয়ে এসে স্বাধীনতা যুদ্ধে বীরত্বের সাথে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে অসাধারণ সাহস ও কৃতিত্বের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন। 1975 সালের 15 আগস্টে শেখ মুজিবের হত্যাকাণ্ডের পর তাকে সেনাবাহিনীতে পুনর্নিয়োগ করা হয় এবং লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি দেওয়া হয়। 1976 সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োজিত হবার পর গণচীনে তাকে কূটনীতিক হিসেবে প্রেরণ করা হয়। 1980 সালে তিনি লন্ডন হাই কমিশনের সাথে যুক্ত হন। 1982 সালে কমিশনার হিসেবে হংকংয়ের দায়িত্বভার গ্রহণ করেন। 1988 সালে রাষ্ট্রদূত হিসেবে কেনিয়ায় দায়িত্ব পালন করেন। একই সাথে তাকে তানজানিয়ার দায়িত্ব দেওয়া হয়। ইউনেপ ও হেবিটাটে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। সোমালিয়ায় যুদ্ধকালীন সময়ে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর অংশ হিসেবে প্রেরিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সার্বিক তত্ত্বাবধানের বিশেষ দায়িত্ব তিনি পালন করেন। 1995 সালে তিনি সরকারি চাকরি থেকে অবসর লাভ করেন। বীর উত্তম খেতাবপ্রাপ্ত একজন বীর মুক্তিযোদ্ধার নামটি বাংলাদেশের মানুষের কাছে পরিচিতি পেয়েছে 1975 সালের 15 আগস্টের এক ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে। মেজর সৈয়দ ফারুক রহমান, খন্দকার আব্দুর রশিদ ও মেজর ডালিম সহ আরও কয়েকজন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা 1975 সালে দেশের সত্যিকার স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় একটি সেনা অভ্যুত্থানের পরিকল্পনা করেন। 1975 সালের 15 আগস্ট দেশপ্রেমিক বীর উত্তম মেজর ডালিম ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের দায়িত্ব পালন করেন এবং শেখ মুজিবকে পরিবার সহ হত্যা করেন। হত্যার পর মেজর ডালিম বাংলাদেশ বেতারের নিয়ন্ত্রণ নেন এবং একটি ঘোষণা দেন, আমি মেজর ডালিম বলছি, শেখ মুজিবকে হত্যা করা হয়েছে। মেজর ডালিম বলছি, শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। এই একটি ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ সত্যিকার স্বাধীনতার স্বাদ পায়। হাজার হাজার মানুষ আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে, মিষ্টি বিতরণ করে দেশব্যাপী, যেমনটি করেছে 2024-এর 5 আগস্টে তার কন্যা ফ্যাসিস্ট খুনি হাসিনার পলায়নের পর। বাংলাদেশকে মুক্ত করে ভারতের আধিপত্য ও সম্প্রসারণবাদ থেকে, ইসলাম বিদ্বেষী শক্তির হাত থেকে, খুনি বাকশালী একজন স্বৈরশাসকের জগদ্দল শাসন ও শোষণ থেকে। দেশপ্রেমিক বীর যোদ্ধা মেজর ডালিমরা ইতিহাসের স্বপ্নপুরুষ। তারা ইতিহাসের সবচেয়ে বড় কুলাঙ্গারকে পরিবার সহ হত্যা করে বাংলাদেশকে জঞ্জালমুক্ত করেছিলেন। গণ অভ্যুত্থান উত্তর নতুন বাংলাদেশে মেজর ডালিমদের দেশপ্রেমিক হিসেবে স্বীকৃতি সময়ের অপরিহার্য দাবি। মেজর ডালিম কেন ও কোন কারণে মুজিব পরিবারকে হত্যা করেছে তার বর্ণনা রয়েছে তার লেখা যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি, আমি মেজর ডালিম বলছি ও কিছু কথা কিছু ব্যথা বইতে। যারা শেখ হাসিনার দুঃশাসন দেখেছেন কিন্তু শেখ মুজিবের দুঃশাসন দেখেননি, তাদের কাছে হয়তো ডালিম অজানা শত্রু। বাবা এবং কন্যা এ জাতিকে যেভাবে ভয়ঙ্কর দুর্বিষহ যন্ত্রণা দিয়েছেন তা হয়তো ইতিহাসের পাতায় সেভাবে কেউ বর্ণনা করেনি। গত 15 বছর মানুষ হাসিনার হাত থেকে বাঁচতে চেয়েছিল, কিন্তু কেউ ডালিম হয়ে উঠতে পারেনি। 75-এ যদি ডালিম ফারুকরা না থাকতো, হয়তো জাতি আজ আরো ভয়ঙ্কর পরিণতি ভোগ করত। গত 15 বছর ধরে বাংলাদেশের 18 কোটি মানুষ একজন ডালিমের অপেক্ষায় ছিল। 24-এ ছাত্র জনতা এক একজন ডালিম হয়ে উঠেছিল বলে আমরা মুক্তি পেয়েছি। বাংলাদেশের সেই সাহসী বীর আজ আমাদের সামনে। আজ সরাসরি তার মুখ থেকে শুনুন 15 আগস্টের সেই কালজয়ী রাতের ঘটনা ও পূর্বাপর। জি, প্রিয় দর্শক, আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। যে আমার মনে হয় ইউটিউবের যে রেকর্ড ছিল সেই রেকর্ডটা আমরা আজকে ব্রেক করেছি। এর আগেরটা বোধহয় 6 লাখ অথবা 7,50,000 এরকম, আমরা আজকে সেটা ব্রেক করেছি। অর্থাৎ পৃথিবীর ইতিহাসে ইউটিউবের সর্বোচ্চ সংখ্যক মানুষ আজকে মেজর ডালিমের এই লাইভটি দেখেছেন। বাংলাদেশের মানুষ কতটা ভালোবাসেন মেজর ডালিমদেরকে সেটা আজকে প্রমাণিত হয়েছে। তো আমি আবারও মেজর ডালিম, উনি অলরেডি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, তাকে তিনি নিশ্চয়ই পরে দেখবেন এটা, তাকে আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।